অপশন দিলাম, অ্যালাউ করছে। এখন কাজ শুরু করি আমরা। আচ্ছা, আমরা একটু গত ক্লাসের 5 মিনিট রিভিউ করি, তারপরে আমরা চলে যাব। তো আমরা আর্গুমেন্ট, একটা সিলোজিজম কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখছি। আচ্ছা, একটু তোমাদের বলে নেই এই সিলোজিজম কিভাবে ফর্ম করতে হয়, সিলোজিজম কি, এই বিষয়গুলোতে কারো কোনো আর সমস্যা থাকার কথা না আমার মনে হয়। আছে নাকি এরকম কেউ তোমাদের মধ্যে? আমার মনে হয় যে কজন আছে তার মধ্যে এরকম সমস্যা নাই তোমাদের। তো আমরা একটা সিলোজিজম লিখতে পারি, মুড এবং ফিগারের মাধ্যমে একটা সিলোজিজম কিভাবে লিখতে হয় সেটা আমরা জানি। অর্থাৎ আমাদের একটি সিলোজিজম যে যে বচন দিয়ে গঠিত হয় সেটা হচ্ছে ওই সিলোজিজমের মুড, আর ফিগার হচ্ছে আশ্রয় বাক্য দুটোতে মধ্যপদের অবস্থান অনুসারে 4টা ফিগার আছে, ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার, ফোর্থ ফিগার। এই দুটো কম্বাইন্ডলি একটি সিলোজিজমের আকার দাঁড় করায় বা আকার গঠনে, সিলোজিজম গঠনে সহযোগিতা করে। এই দুটা সমন্বিতভাবে সিলোজিজমকে গঠন করে, কোনো একটা এককভাবে পারে না। তো আমরা দেখলাম যে এরকম 256টি মুড লেখা যায় সিলোজিজম, 256, কিন্তু তার সবগুলো ভ্যালিড না। অনলি 19 মুড আর ভ্যালিড, মুডস আর ভ্যালিড। হ্যাঁ, 19টা মুড ভ্যালিড, যদিও ফাইনালি আমরা দেখবো যে 19টা না, আসলে 15টাই ভ্যালিড, যেটা বুলিয়ান ইন্টারপ্রিটেশন অনুসারে আমরা যে বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলছিলাম, যে ইউনিভার্সাল প্রপোজিশনের কোনো অস্তিত্ব নির্দেশ করে না, শুধুমাত্র পার্টিকুলার প্রপোজিশন গুলো অস্তিত্বমূলক তাৎপর্য আছে, সেটার ভিত্তিতে পরে 4টা কমে যাবে। সেটা আমরা আপাতত এটা বলছি না, আপাতত 19টা ভ্যালিড ধরছি। তো সেই 19টি ভ্যালিড মুড আমরা কিভাবে মনে রাখার জন্য, তোমরা মনে রাখার যে একটা আমরা ব্যবস্থা করছিলাম, ওই যে একটা ছন্দ আকারে যেটা বলা হয়েছিল, তোমরা কি ওটা মনে রাখতে পারছো সবাই? এই যে বারবারা, সিলারেন, ডেরি, ফেরিও, এটার মাধ্যমে আমরা 19টি ভ্যালিড মূর্তি মনে রাখার একটা ব্যবস্থা করা হয়েছে এটার মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা জানি 19টি ভ্যালিড মূর্তি আছে। সেই ভ্যালিড মূর্তিগুলো, ফার্স্ট ফিগারের ভ্যালিড মূর্তি কোনটা কোনটা তোমরা কি বলতে পারবা কেউ? ফার্স্ট ফিগারের ভ্যালিড মূর্তি কি কি? স্যার রাকিবুল বলতে ই এ ই, তারপর স্যার এ ডাবল ই, স্যার ই আই ও। তোমার আবার বলো, ই এ ই, তারপরে এ ডাবল ই, এ ডাবল ই আই ও। এ ডাবল ই মনে হয় না, ফার্স্ট ফিগারে, ফিগার অনুসারে বলতে হবে। ও সরি স্যার, ফার্স্ট ফিগারের না, ই এ ঠিক আছে, ট্রিপল এ, বললে হবে। হ্যাঁ, ট্রিপল এ, ই এ ই আই আই, তাই না? আর ই আই ও, আই ও, এটা হচ্ছে বারবারা, বারবারা সিলারেন্ট, এটা হচ্ছে বারবারা, তারপর এটা হচ্ছে সিলারেন্ট, ড্যারি, ফেরিও। এটা অনুসারে সেকেন্ড ফিগারে ছিল ই এ ই, সরি ই এ ই, ই এ ই, তারপরে ছিল এটা সিজারি, কেমিস্ট্রেস, এ ই ই, হ্যাঁ, তারপরে ছিল ই আই ও, স্টেনো, ই আই ও, তারপরে ছিল এ ডাবল ও। হ্যাঁ হ্যাঁ, থার্ড ফিগারে ছিল ড্যারাপ্টি, এ ডাবল এ আই, হ্যাঁ, ডাবল এ আই, তারপরে ছিল ডিসামিস, আই আই এ আই, তারপরে ছিল ড্যাটিসি, এ আই আই, ঠিক আছে, তারপরে ছিল ফেলাপটন, ই এ ও, তারপরে ছিল বোকাডো, ও এ ও, তারপরে ছিল ফেরিসন, ই আই ও। আচ্ছা, ফোর্থ ফিগারে ছিল
ব্রাহ্মণটিপ ডাবল এ আই, তারপরে ছিল ক্যামিনেস এ ডাবল ই, তারপরে ছিল ডিম্যারিস আই এ আই, তারপরে ছিল ফেসাফো ইএও, তারপরে ছিল ফ্রেসিসন ইআইও। দেখো এখন আমাদের এখানে 19টি আছে, 1 2 3 4, অর্থাৎ ফার্স্ট ফিগারে 4টি, সেকেন্ড ফিগারে 4টি, থার্ড ফিগারে 3 3 6টি, আর ফোর্থ ফিগারে 5টি। 5 6 11 আর 4 15 আর 4 19। এই 19টি ভ্যালিড মূর্তি আছে, মানে মোট 256টি থেকে 19টি ভ্যালিড। তার মধ্যে আবার কিছু বাদ যাবে, পরে আমরা দেখব, যেমন এটা বাদ যাবে, তারপরে বাদ যাবে হচ্ছে এটা বাদ যাবে, তারপরে এটা বাদ যাবে, আর একটা যাবে, আর একটা হচ্ছে কয়টা হলো, 1 2 3, আরেকটা এটা এটা বাদ যাবে। এটা দেখে তোমরা বুঝছো, আমি এই দেখো এখানে আশ্রয় বাক্য দুটাই সার্বিক কিন্তু সিদ্ধান্ত বিশেষ, এখানেও আশ্রয় বাক্য দুটাই সার্বিক সিদ্ধান্ত বিশেষ, আশ্রয় বাক্য দুটাই সার্বিক সিদ্ধান্ত বিশেষ, আশ্রয় বাক্য দুটাই সার্বিক সিদ্ধান্ত বিশেষ। এরকম হতে পারে না, আর কোথাও কিন্তু এরকম নাই। দেখো এইটা আমরা পরবর্তীতে পড়বো, তোমাদের এই এখানে যে রুলস এন্ড ফ্যালাসিস একটা সেকশন আছে, সেখানে যে সিদ্ধান্ত যদি বিশেষ হয় তাহলে আশ্রয় বাক্য দুটোর মধ্যে একটা অবশ্যই বিশেষ বচন হতে হবে। সেটা কেন সেটা বিস্তারিত পড়বো। তো ফাইনালি এই 4টা বাদ যাবে, কিন্তু প্রাচীন যুক্তিবিদদের মতে এটা বৈধ, এটা সম্ভব। এটা আধুনিক যুক্তিবিদদের মতে এই 4টি বৈধ নয়, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে এই 19টি ভ্যালিড মূর্তি আছে আমাদের, 19টি ভ্যালিড মূর্তি। তো এই 19টি ভ্যালিড যে সেই ভ্যালিডিটি কিভাবে প্রমাণ করব সেটাই আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, যে এই যে 19টি ভ্যালিড, এই ভ্যালিডিটি প্রমাণ করব কিভাবে আমরা। আচ্ছা, এখন আমরা এখানে দেখি আমরা কোনটা কোনটা ভ্যালিড বলছি। আমরা এইখান থেকে একটা করে ফর্ম নিয়ে আমরা আলোচনা করতে পারি। যেমন এইটাকে তো ভ্যালিড বলছি, আমরা এটাকে তো ভ্যালিড বলছি, এটা ভ্যালিড যে প্রমাণ করে E1, আমরা এটাকে এখন আলোচনা করি। এভাবে করলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা দেখবো যে এটা কেন ভ্যালিড। E1 এটা কেন ভ্যালিড। তো এক্ষেত্রে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্য নিব। ভেন ডায়াগ্রামটা কি আমি গত ক্লাসে বলছি, যে পরস্পরের উপর স্থাপিত অর্থাৎ ওভারল্যাপিং 3টি সার্কেল প্রথমে আঁকতে হবে। আমাদের 3টি পদ আছে, আমরা জানি মেজর টার্ম, মাইনর টার্ম, মিডল টার্ম, সেজন্য 3টি সার্কেল আঁকতে হয়। তো এরকম ওভারল্যাপিং 3টি সার্কেল আঁকো, এরকম এরকম। তো আমরা 3টিকে নামকরণ করব। আমরা মিডল টার্মকে এখানে দিই, এটা মাইনর, মেজর টার্ম, এভাবে রাখবো সব সময়, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, তো এই 3টি সার্কেলের আমরা এদের এই এরিয়াগুলো জানি, কার কতটুকু স্কোপ আছে, রেঞ্জ কতটুকু, কোথায়। আমরা এটা গত ক্লাসে আলোচনা করছিলাম, দেখাইছিলাম যে এই জায়গাটুকু কার, এই জায়গাটুকু কার, এটা 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 সব ডিস্ট্রিবিউট করে। তো এখন এরকম একটা যদি ফর্ম দেওয়া থাকে, তাহলে সেই ফর্মটি ভ্যালিড নাকি ইনভ্যালিড আমরা হয়তো মুখস্থ করছি যে কি ভ্যালিড ফর্ম, কিন্তু দেখাবো কি করে? নিয়ম হচ্ছে তুমি প্রথমে এই ফর্মটিকে একটি আর্গুমেন্ট আকারে দাঁড় করো। কিভাবে করব? আমরা প্রথমে সিদ্ধান্ত লিখব। এটা আমি গত ক্লাসেও বলছিলাম, সিদ্ধান্ত লেখার নিয়ম কি, এই তুমি ই বচন দেয়া আছে সিদ্ধান্ত, তাহলে আমি ই বচন লিখি, দেয়ারফর নো, এই বচন নো দিয়ে শুরু হবে, নো, আর এখানে মাইনর টার্ম থাকবে নো এস আর পি, ব্যাস। পি মেজর টার্ম, মেজর প্রেমিস। তো মেজর প্রেমিস হচ্ছে ই, সেটাও নো দিয়ে শুরু হবে, নো মেজর প্রেমিস। আচ্ছা, এখন তুমি দেখবে যে কোন ফিগার, তার মানে মিডল টার্মটা কোথায় থাকবে। মিডল টার্ম থাকবে এরকম,
এরকম, এটা হচ্ছে ফার্স্ট ফিগার, অর্থাৎ ফার্স্ট প্রেমিজের কি হিসেবে, সাবজেক্ট টার্ম হিসেবে নো এম আর এস যাবে, এই সরি পি হবে এখানে, যেহেতু মেজর টার্মটা বসাইতে হবে, মেজর টার্ম নো এম আর পি। আর আমাদের সেকেন্ড যে প্রেমিস সেটা হচ্ছে এ বচন, তাহলে অল হবে, অল এখানে মধ্যপাদের এখানে যাবে, মানে এর প্রেডিকেট হিসেবে থাকবে, তাহলে এখানে বাকি থাকে এস। এই সিস্টেমটা আমি তোমাদের কয়েকবার কিন্তু এরকম হাতে কলমে দেখাই দিলাম কিভাবে একটি ফর্ম থেকে তুমি একটি আর্গুমেন্ট লিখবে। আর আর্গুমেন্ট থেকে ফর্ম তো লিখতেই পারবে, আর্গুমেন্ট থেকে এটা যদি এটা আর্গুমেন্ট হয় তাহলে তুমি মুড নির্ধারণ করবে, এটি কোন বচন এটি কোন বচন, সবার শেষে সিদ্ধান্ত, পরপর সিরিয়ালি পাশাপাশি লিখতে হবে, লিখে মধ্যপদের অবস্থান থেকে তুমি ফিগার অনুসারে এখানে 1 2 3 4 দিবে। আর এটা থেকে এটা, এটা থেকে এটা, এই দুটো আমরা জানি। এই তাহলে এই ফর্মটাকে প্রথমে আর্গুমেন্ট আকারে আমরা লিখব, তারপরে কি করব আমরা এখানে এর পাশে এটার বুলিয়ান ইন্টারপ্রিটেশনে যাব, অর্থাৎ এখানে আমরা কি লিখবো, এমপি বুলিয়ান ইন্টারপ্রিটেশন ই বচনের জন্য এমপি ইকুয়াল 0। আমরা জানি ই বচনের বুলিয়ান ইন্টারপ্রিটেশন হচ্ছে এমপি ইকুয়াল 0, অর্থাৎ এম আর পি। এখানে যদি আমরা এরকম লিখে, এটা আমি আগেও তোমাদের ই বচন যখন করছি তখন দেখাচ্ছিলাম, যদি এমপি এরকম হয় তার মানে নো এম আর পি, এম ক্লাসের কোনো মেম্বারই পি ক্লাসের অন্তর্ভুক্ত নয়, তাহলে এম আর পি এর মধ্যে যদি কমন নেওয়া হয় তাহলে এই জায়গাটাতে কোনো সদস্য থাকবে না, এই দুজনের মধ্যে কমন, এই দুটি শ্রেণীর মধ্যে কমন কেউ নাই। যারা এম ক্লাসের তারা সম্পূর্ণভাবে পি থেকে আলাদা হবে, যারা পি ক্লাসের সম্পূর্ণ এম থেকে আলাদা হবে, সেই জন্য এই জায়গাটা কমন কেউ থাকবে না, সেটাই বোঝানো হচ্ছে। এমপি এ যদি একটি কমন দুটো মিলে একটা সেট তৈরি করা হয় তাহলে এদের কমন এরিয়া কিছু থাকবে না, অর্থাৎ এমপি ইকুয়াল 0 হবে। এই এটা আচ্ছা, এখন আমরা দেখব এটা হচ্ছে এস এম। আমরা জানি এ বচনের এস বার ইকুয়াল 0 এরকম হবে, আর ই বচন এটা সিদ্ধান্ত ই বচন এস পি ইকুয়াল 0। ব্যাস, এটা করার পরে আমরা এটা আঁকবো, আমি আগে কি বলছি, এটা করার পরে এটা আঁকতে হবে। আচ্ছা, তোমরা প্রথমে এটা থেকে এটা তৈরি করবে, এখানে তার নিচে এটা এই ফিগারটা এই ভেন ডায়াগ্রাম আঁকবে। আচ্ছা, তাহলে এখন আমরা কাজ করব আশ্রয় বাক্য দুটোকে এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা এখানে শেড করব। কেন করব, কারণ আমরা তোমরা খেয়াল করবে এটা কিন্তু অবরোহ যুক্তি, আর অবরোহ যুক্তি হচ্ছে কি করে, অবরোহ যুক্তি সবসময় এটা প্রমাণ করে, যদি বলে যে আশ্রয় বাক্য দুটো যদি সত্য হয় সিদ্ধান্ত হবে, তা নাহলে যুক্তি ভ্যালিড হবে না। তাহলে যুক্তি ভ্যালিড হওয়ার শর্ত কি, আশ্রয় বাক্য সত্য হতে হবে, সিদ্ধান্ত সত্য হতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে সত্য মিথ্যার প্রশ্ন তো আসছে না, এখানে কি আসছে, এখানে তোমাকে দেখতে হবে সিদ্ধান্ত যেটি দাবি করছে, সিদ্ধান্ত ডিমান্ড যেটি, সেই ডিমান্ডটি, এই ডিমান্ডটা এই আশ্রয় বাক্য দুটোর ফলে যদি সিদ্ধান্ত দাবি পূরণ করতে পারে তারা সম্মিলিত হবে, তাহলে যুক্তিটি বৈধ হবে। আর যদি আশ্রয় বাক্য দুটি সম্মিলিত ভাবে সিদ্ধান্ত দাবি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে যুক্তি ইনভ্যালিড। ফাইন, তাহলে আমরা আশ্রয় বাক্য দুটোকে আগে দেখি তারা কি কি কাজ করছে। এখানে বলে রাখি যে আশ্রয় বাক্য দুটাই সার্বিক, সুতরাং এখানে আমরা সিরিয়াল যেভাবে আছে সেই সিরিয়াল অনুসারে কাজ করব, অর্থাৎ প্রথমে যেটা আছে সেটাকে প্রথমে আগে কাজ করব, তারপর তো যদি একটি সার্বিক আর একটি বিশেষ থাকতো এবং প্রথমে বিশেষ বচন তারপর সার্বিক বচন, আমি পরে তারপর কথা প্রসঙ্গে বলে রাখছি যে প্রথমে বিশেষ বচন তারপর সার্বিক বচন, আমরা তো নিয়ম অনুযায়ী সিরিয়ালি করার কথা, কিন্তু সেক্ষেত্রে আমরা সিরিয়ালি করবো না, আমরা আগে সার্বিক বচনে কাজ করবো তারপর বিশেষ বচনে কাজ করবো। আর আদারওয়াইজ যেটা প্রথমে থেকে প্রথমে কাজ করবো। তাহলে এমপি ইকুয়াল 0, এখানে এস এর এখন ভুলে যাও, এমপি নিয়ে এখন কাজ করো। এম আর পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এম, তাহলে এম আর পি কমন এরিয়া হচ্ছে এই, এটা ইকুয়াল 0, অর্থাৎ এটা শূন্য, তাহলে এটাকে আমরা এরকম ব্লক করে দিই ইকুয়াল 0। তাহলে ফার্স্ট প্রেমিসের কাজ শেষ হয়ে গেল। সেকেন্ড প্রেমিস এস এম বার ইকুয়াল 0, অর্থাৎ এবার পি কথা বলে দাও, এস আর এম এর মধ্যে আসো, ছাড়া এস এর যে জায়গাটুকু আছে সেটি হচ্ছে 0, শূন্য শ্রেণী। এম ছাড়া এম বাদ এস এর জায়গা হচ্ছে এম ছাড়া এস এর জায়গা হচ্ছে এই, এখান থেকে এগুলো সব
যদিও সেটা পি এর মধ্যে গেছে, এখন সেটা যেখানে যায় যাক এই, তাহলে এম ছাড়া এস এর যা জায়গাতে সবটাই এম এর কনটেক্সটে সে শূন্য শ্রেণী। এখন আমরা দেখব সিদ্ধান্তের দাবি কি। সিদ্ধান্তের দাবি হচ্ছে এস পি ইকুয়াল 0, অর্থাৎ এস আর পি এর কমন যে জায়গাটা এই সেটা হচ্ছে এটা, এস আর পি এর কমন জায়গা হচ্ছে এইটুকু, এটা নাল ক্লাস হবে, নাল সেট হবে, অর্থাৎ শূন্য শ্রেণী হবে। তো আমরা দেখলাম যে আশ্রয় বাক্য দুটো এখানে সেট করার ফলে এটা অলরেডি শূন্য শ্রেণী বলে প্রমাণিত হয়ে গেছে। অলরেডি শূন্য শ্রেণী, কারণ এখানেও ব্লক এখানেও ব্লক, তার জায়গা যতটুকু ছিল দুটো আশ্রয় বাক্য মিলে তাকে ব্লক করে দিতে পারছে, এবং সেটি দাবি ছিল, সিদ্ধান্তের দাবি সেটুকুই ছিল যে এসি ইকুয়াল 0 যদি হয় তাহলে আশ্রয় বাক্য দুটো আমাকে প্রমাণ করতে পেরেছে। সেটাই তোমরা লিখবো যে আশ্রয় বাক্য দুটি সম্মিলিত হবে, সিদ্ধান্তের দাবি পূরণের সমর্থ হয়েছে, সেজন্য যুক্তিটি বৈধ। তাহলে এই ফিগারটি যে বৈধ সেটা আমরা প্রমাণ করতে পারলাম। এটা আচ্ছা, এইটুকু জায়গায় তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, গত ক্লাসেও আমি এটা বলছি, সুতরাং আর বুঝছি। আমি এবার একটা ইনভ্যালিড ফর্ম নিয়ে আলোচনা করব। ইনভ্যালিড একটা ফর্ম আমরা দেখি, এর মধ্যে নাই সেরকম একটা ফর্ম আমরা নিই। ধরো আমরা একটা ফর্ম নিলাম ট্রিপল ই, বা ধরো এটাকে দিলাম ট্রিপল এ 2, ট্রিপল এ 2, ট্রিপল এ 1 হলেই কিন্তু সে বৈধ হবে। এটা যেহেতু ফার্স্ট ফিগারে, তাহলে এই যদি এরকম হয় তাহলে সে বৈধ হবে, কিন্তু সেকেন্ড ফিগারে কিন্তু ট্রিপল এ 2 নাই, তার মানে ট্রিপল এ 2 হচ্ছে ইনভ্যালিড। আমরা এটাকে এখন এটা নিয়ে ট্রিপল এ 2 লেখো, আমরা এটাকে নিয়ে ট্রিপল এ 2। তুমি প্রথমেই যদি তোমার ওই 19টি ফর্ম ওই সূত্রের মাধ্যমে মনে রাখতে পারো, তাহলে প্রথমেই তুমি বুঝে যাবে যে যদি কোনো পরীক্ষার কোশ্চেন হয় বা কেউ বলে, তখন তুমি প্রথমেই বুঝে যাবে যে এটি একটি ইনভ্যালিড ফর্ম, কারণ এটি আমাদের 19টি ভ্যালিড ফর্মের মধ্যে নাই। তাহলে রেজাল্ট কিন্তু আমার আগে জানা হয়ে গেল যে রেজাল্টটা কি হবে। যদি তোমার কাজ করার পর দেখো যে এটা ভ্যালিড হচ্ছে, তাহলে তুমি মনে করো কোথাও ভুল হয়ে গেছে, কারণ এটা নিশ্চিতভাবে ইনভ্যালিড ফর্ম। আচ্ছা, আমাদের প্রধান কাজকে এটাকে আর্গুমেন্ট আকারে লেখা। একসাথে কিন্তু আমি কয়েকটা, কিন্তু স্যার গত ক্লাসে করানো হয়েছে এটা। হ্যাঁ স্যার। আচ্ছা ট্রিপল এ 1 হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আমি আরেকটা ফর্ম নিই। ঠিক আছে, আমি আরেকটা ফর্ম নিই তাহলে। ধরো আই এ আই 1, এটা যেহেতু থার্ড ফিগারে বৈধ হয়ে আই এ আই, এই থার্ড ফিগারটা বৈধ, এই থার্ড ফিগারে, তাহলে আমি আই এ আই 1 যদি নিই তাহলে সেটা অবৈধ হবে। ফাইন, আই এ আই 1, ঠিক আছে, তাহলে আমরা এটাকে বাদ দিই। আই এ আই 1, এটি আমরা নিশ্চিতভাবে ইনভ্যালিড জানি। একটা আর্গুমেন্ট লেখো এখানে আগে। প্রথমে সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী, সিদ্ধান্ত হচ্ছে আই বচন, সিদ্ধান্ত হচ্ছে আই বচন। তো আই বচন শুরু হবে সাম দিয়ে, সাম এস হবে এখানে, এস আর পি, এই লাইনটা আমরা মুখস্থ লিখতে পারি, কারণ পি মেজর টার্ম বানাবো আমরা, আর এস কে মাইনর টার্ম, আর মেজর টার্ম করতে গেলে তাকে অবশ্যই সিদ্ধান্তে বিধেয় হিসেবে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা মেজর প্রেমিস লিখবো। মেজর প্রেমিস আই বচন, সেটা কি সাম, এখন ফিগার দেখবো 1 যদি হয়, আচ্ছা এটা আমরা 2 দিয়ে, আগে একটা 1 করছি তো এটা 2 দিলাম, আমি 2 দিলাম, 2 তেও অবৈধ হবে সে, কারণ সে শুধু থার্ড ফিগারে বৈধ। তাহলে 2 যদি হয়, সাম সেকেন্ড ফিগার কেমন, সেকেন্ড ফিগার এরকম এরকম, অর্থাৎ মেজর টার্মটা দুটো আশ্রয় ভাগ করি বিধেয় হিসেবে হবে। তাহলে সাম, এখানে মেজর টার্ম দাও সাম পি আর এম, আর মাদারটা হচ্ছে এ বচন, ওয়াল এস, ওয়াল লিখছে একটু এম এর মতো হয়ে গেছে, ওয়াল এস, আর এখানেও বিধেয় টার্ম হিসেবে। আচ্ছা, তাহলে এখন দেখো এই পর্যন্ত আমরা আর্গুমেন্টটাকে লিখলাম। এখন বুলিয়ান ইন্টারপ্রিটেশন, আগের মতোই আগে যা করছে সেরকমই বুলিয়ান ইন্টারপ্রিটেশন দাও এখানে।
এখানে পি এম যেহেতু আই বচন, আই বচন হবে ই বচনের বিপরীত। ই বচনে ছিল জিরো হবে, যেহেতু বিশেষ বচন কিন্তু শূন্য ক্লাস হয় না। বিশেষ বচন অবশ্যই একজন হলো সদস্য আছে এরকম ইন্ডিকেট করে। সার্বিক বচন শূন্য ক্লাস হবে, এস পি বা এস এম হবে, এস এম বার ইকুয়াল 0, এটা আই বচন, এখানে হবে এস পি নট ইকুয়াল 0, এরকম হবে। তার মানে পার্টিকুলার প্রপোজিশন, ধরো দুটো আছে আমাদের পার্টিকুলার প্রপোজিশন। একটা হচ্ছে, আমি আরেকটু পার্টিকুলার প্রপোজিশন ব্যাপারে বলি, ধরো সাম এস আর পি, আর একটা হচ্ছে সাম এস আর নট পি। এটা ছিল আই বচন, এটা ছিল ও বচন। তো এইগুলো সবসময় আমাদের মনে রাখতে হবে, আই বচন এবং ও বচন এই দুইটা কখনোই শূন্য শ্রেণী হয় না। অর্থাৎ এখানে এস পি নট ইকুয়াল 0 হবে। অর্থাৎ এরকম যদি দুইটা আমরা শ্রেণী তৈরি করি, এটা কি এস, এটা পি ধরি, তাহলে এই দুইটার মধ্যে যদি কমন নেই, বলছে সাম এস আর পি, অন্তত পক্ষে এক এস ক্লাসের একজন সদস্য হলেও আছে যে পি ক্লাসের ভিতর অন্তর্ভুক্ত। অর্থাৎ এই দুটার মধ্যে কমন যদি নেওয়া হয় তাহলে এই ক্লাসটা শূন্য শ্রেণী হবে না। অর্থাৎ এরকম হবে না, এরকম হবে না। এটা কি হবে তাহলে? সব চলে গেল এরকম। তাহলে এখানে যদি যেটা শূন্য শ্রেণী হবে না সেটাকে আমরা বোঝানোর জন্য এরকম সেই জায়গাটাতে এক্স চিহ্ন দিব। অর্থাৎ এখানে একজন হলেও মেম্বার উপস্থিত আছে। আচ্ছা, ও বচন কি হবে? ও বচন একইভাবে ও বচন এস পি, আমরা জানি ও বচন হচ্ছে এ এর বিরুদ্ধ। তাহলে এ হচ্ছে এরকম, এ বচনকে আমরা এভাবে লিখি, তাহলে এর বিরুদ্ধ হলে সেটা নট ইকুয়ালস হবে। তাহলে কি লিখবো আমরা? এটা এস পি বার নট ইকুয়াল 0, পি ছাড়া এই অংশটা 0 নয়। আমরা এ বচন হলে কি লিখতাম? এ বচন হলে আমরা করতাম এই জায়গাটাকে আমরা এরকম করে দিতাম, পি ছাড়া এস কে ব্লক করে দিতাম। কিন্তু এখন সেটা আমরা করব না। এখন আমরা কি করব? এখন আমরা করব এই জায়গাটাতে এক্স চিহ্ন দিব। অর্থাৎ পি ছাড়া এস এর অংশটি 0 নয়, এটা শূন্য শ্রেণী নয়, এটা একজন হলো সদস্য আছে সেখানে। আচ্ছা, আমি জাস্ট এটা আই আর ও বচনের একটা ইন্টারপ্রিটেশন দিলাম। এটা আমাদের এর ক্ষেত্রে জানার দরকার, বাট এটার ক্ষেত্রে এখন এটা দেখানোর দরকার না। তাহলে আমরা এখন আগের মতো কাজ করব। আমরা কি কাজ করব? এই আশ্রয় বাক্য দুটো এখানে যে আগে 3টি ওভারল্যাপিং সার্কেল আঁকো, 3টি ওভারল্যাপিং সার্কেল আমরা আঁকলাম। এখানে দেব যথারীতি আমরা এটা এস, এটা পি, এটা এম, 3টি টার্ম অনুসারে 3টিকে আমরা এখানে লেবেল করলাম। এখন আমরা আশ্রয় বাক্য দুটি এখানে বসাবো, দেখি। তো এই ক্ষেত্রে দেখো, নিয়ম অনুযায়ী প্রথমটাকে নিয়ে আগে কাজ করার কথা ছিল, কিন্তু যেহেতু প্রথম বচনটি বিশেষ এবং দ্বিতীয়টি সার্বিক, সেক্ষেত্রে যদি আমি বলছি যদি দুটি বচনের একটি সার্বিক একটি বিশেষ হয়, অবশ্যই সার্বিক বচনটাকে আগে তোমাকে বসাইতে হবে। তো আমরা আগে এই বচনটি নিয়ে কাজ করি। কল এস আর এম, এস এম বার ইকুয়াল 0, অর্থাৎ এস আর এম এর যে কমন এরিয়াটা সেটা শূন্য শ্রেণী। এস আর এম এর কমন এরিয়া হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আমি এখন একটু এ করে দিচ্ছি, পরে তোমরা নিজেরা ভালো করে বুঝে যাবে। এস এম বার ইকুয়াল, অর্থাৎ এস এম এর কমন না, ভুল করছি, এম ছাড়া এস, হ্যাঁ এম ছাড়া এস এম বার যেহেতু, তাহলে এই এম বার আছে, এম ছাড়া এস এর যে অংশটা সেটা হচ্ছে শূন্য। এটা 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 শূন্য। আচ্ছা, এখন আমরা ফার্স্ট প্রেমিসে যাব, যেহেতু বিশেষ বচন ছিল। পি এম নট ইকুয়াল 0, পি আর এম এর কমন যে এরিয়াটা সেটা শূন্য শ্রেণী নয়। তাহলে পি এম এর কমন এরিয়া হচ্ছে এটা, এটা এই এখান থেকে পি এম নট ইকুয়াল 0,
তাহলে এটা নট ইকুয়াল 0। তাহলে দেখো এখন একটা কাজ এখানে করতে হবে ভালো করে। পিএম এর এই দুটার যে জায়গাটা মেন করছে সেটা হচ্ছে আমি কালো দাগ দিয়ে দেখালাম। এটা নট ইকুয়াল 0 এরকম তখন আমরা এক্স চিহ্ন দিয়ে দেখাই সেই এরিয়াটাকে, সেখানে আমরা এরকম ব্লক করে দিতে পারি না। তো এক্স চিহ্নটা কোথায় দিব আমি? এখানে দুইটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই দুইটা পার্ট আছে, আমি এক্স চিহ্নটা কোথায় দিব? তাহলে সেটা একটা সমস্যা। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, যদি এই দুটা ভাগের একটা যদি আগেই ব্লক হয়ে যেত তাহলে আমরা হয়তো যদি আগেই ব্লক করা থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, সেটাকে আরেক ভাগে খালি থাকতো সেখানে এক্স চিহ্ন বসাই দিতাম। কিন্তু যেহেতু ব্লক করা নাই এবং দুটা অংশই যদি খালি থাকে তাহলে এই লাইনের মাঝখানে একটু ইরেজার দিয়ে মুছে দিই। এই জন্য তোমরা একটা পেন্সিল দিয়ে রাখবে এই মাঝখানে, এই লাইনের দুটার মাঝখানে যে কোন ধারে যাবে আমি নিশ্চিত না, এই পোর্শনে পড়বে এক্স চিহ্নটা নাকি এই পোর্শনে পড়বে এটা নিশ্চিত না, এই জন্য এই লাইন বরাবর দিতে হবে। আর যদি একটা পোর্শন নিশ্চিত হয়ে যায় তাহলে আমি আরেকটা পোর্শনে দিতে পারবো। সেরকম একটা এক্সাম্পল আমরা দেখবো এরকম কোথায় আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার আমরা এটার কাজ কিন্তু আমাদের শেষ। আশ্রয় বাক্য দুটো এখানে রিপ্রেজেন্ট করার ফলে আমাদের কাজ মূলত শেষ। এখন ভেরিফাই করতে হবে যে সিদ্ধান্ত যে কি ডিমান্ড করছে আশ্রয় বাক্য দুটি কম্বাইনলি সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারছে কিনা, তাকে স্যাটিসফাই করতে পারছে কিনা দেখি। সিদ্ধান্ত দাবি হচ্ছে যে এসপি নট ইকুয়াল 0। এসপি এরকম সিদ্ধান্ত ডিমান্ড, সিদ্ধান্তটা তোমরা আলাদা এক জায়গায় এঁকে নিতেও পারো তোমাদের বোঝার সুবিধার্থে। এসপি এর কমন এরিয়াটা নট ইকুয়াল 0, মানে এক্স চিহ্ন থাকতে হবে এক্স এসপি এর কমন এরিয়াটাতে। এখন দেখি আশ্রয় বাক্য দুটো কম্বাইনলি সেই দাবি পূরণ করতে পারছে কিনা। এসপি এর কমন এরিয়াটা আমরা চিহ্নিত করি, এটা এখান থেকে এই অংশটা এসপি এর কমন। এখানে এক্স চিহ্ন কি আছে? আছেও আবার নাইও বলতে পারি, কারণ এই এক্স চিহ্নটা নিশ্চিতভাবে এই অংশে যে আছে এটা আমরা বলতে পারি না, আবার নিশ্চিতভাবে এই অংশে আছে বলতে পারি না। অর্ধেক এখানে, হ্যাঁ, মানে নৌকায় এক পা আর ডাঙায় এক পা, বুঝছো? সুবিধাবাদী অবস্থায় অবরোহ যুক্তি হবে না। ডিডাকটিভ আর্গুমেন্ট সবসময় নিশ্চিত হতে হবে। এই এক্স কমপ্লিটলি যদি এই অংশে থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে সিদ্ধান্ত দাবি পূরণ করতে পারছে, কিন্তু সে নিশ্চিতভাবে এখানে নাই, সে আছে এই অংশে নাকি এই অংশে সেটা নিশ্চিত না, যে কোনো অংশে হতে পারে। শুধু নিশ্চিত না হলে আমরা কখনোই বলবো না যে এটি দাবি পূরণ করেছে, কারণ ডিডাকটিভ আর্গুমেন্টের শর্তই হচ্ছে যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিতভাবে আসতে হবে, সুনিশ্চিতভাবে আসতে হবে। হ্যাঁ, তা না হলে সেটি বৈধ যুক্তি হবে না। সেজন্য এটি অবৈধ যুক্তি যে আশ্রয় বাক্য দুটি সম্মিলিতভাবে যৌথভাবে সিদ্ধান্তের যে দাবি সেটি পরিপূরণে ব্যর্থ হয়েছে বা তার দাবি পূরণ করতে সামর্থ্য হয় নাই বিধায় যুক্তিটি অবৈধ। এইটা হচ্ছে। আর এই এক্স চিহ্নটা দেখবো যদি এখানে থাকতো, এরকম আর্গুমেন্ট আমরা দেখি, এরকম কোথায় একটা আছে, আমরা এই আর্গুমেন্টটা যদি লিখি, দেখো বারবার এক্সাম্পল দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা যদি এই ফিগারটা লিখি, এখন দেখো তোমাদের বই আছে, এটা হচ্ছে A+I3 এটা কি বৈধ ফর্ম নাকি? এটা দেখি তো আমরা, A3 তে এরকম নাই। হ্যাঁ আছে, A+I3 একটা বৈধ। আমরা তাহলে আগে জেনে নিলাম এটা হচ্ছে বৈধ। আচ্ছা ফাইন, A+I3 এটা বৈধ। আমাদের যদি ভুল হয় তাহলে আমরা বুঝতে পারবো। আগে এটা যুক্তি আকারে সাজাও। আমরা এখানে লিখলাম, ধরো প্রথমে কি লিখবো আমরা, সিদ্ধান্ত লিখবো। সিদ্ধান্ত আই বচন দিয়ে সাম দিয়ে শুরু হবে। তোমরা যত বেশি এক্সাম্পল ফলো করবে তত বেশি মনের মধ্যে গেঁথে যাবে। সাম এস আর পি। আচ্ছা, এখন আমরা মেজর প্রেমিস লিখবো।
ফিগারটা খেয়াল রাখো, ফিগারটা হবে থার্ড ফিগার, মানে এরকম এরকম, এটা হচ্ছে থার্ড ফিগার, অর্থাৎ দুটোরই সাবজেক্ট টার্ম হিসেবে, আশ্রয় বাক্য দুটোরই সাবজেক্ট টার্ম হিসেবে মিডল টার্ম বসবে। তাহলে ফার্স্ট প্রেমিস অর্থাৎ মেজর প্রেমিস হচ্ছে এ বচন, তাহলে অল দিয়ে শুরু হবে, অল এম হবে, এটাকে বারবার এল দুটো জড়াই লিখতে দিয়ে অল এম আর পি মেজর টার্ম। সেকেন্ড প্রেমিস হচ্ছে আই বচন সাম এম আর এস। বাস, আমার এটা লেখা শেষ হয়ে গেল। এখন আমরা এটার বুলিয়ান ইন্টারপ্রিটেশনে যাব, অর্থাৎ এটা হবে এমপি এ বচন, যেহেতু এমপি বার ইকুয়াল 0, এটা আই বচন, আই বচনের এক্সপ্লেনেশন আমরা জানি, এম এস নট ইকুয়াল 0, আর এটা হচ্ছে আই বচন এসপি নট ইকুয়াল 0। তোমরা এই বচনগুলোর এই এই ইন্টারপ্রিটেশনটা মনে রাখার জন্য যেটার হেল্প নিতে পারো, এরকম একটা ওই যে স্কোয়ার অফ অপোজিশন তোমরা এরকম লিখে, এখানে থাকে এ বচন, এখানে থাকে ই বচন, এখানে থাকে আই বচন, এখানে ও বচন। তাহলে আমরা দেখো এ বচনে আমরা যদি লিখি এস পি বার ইকুয়াল 0, ঠিক তার বিরুদ্ধ হচ্ছে ও বচন, এটা তাহলে কি হবে এস পি বার নট ইকুয়াল 0। ই বচন যদি আমরা লিখি যে এস পি ইকুয়াল 0, ঠিক তার বিরুদ্ধ হচ্ছে আই বচন, তাহলে এটা লিখবো আমরা এস পি নট ইকুয়াল 0। ব্যাস, এভাবে মনে রাখবো, দুইটা মনে রাখলেই হবে। এই দুইটা মনে রাখলে বাকি দুইটা লিখতে পারবা। এটার বিরুদ্ধ হবে এটা, এটার বিরুদ্ধ হবে এটা, যে কোনো দুইটা মনে রাখলে বাকি দুটো মনে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক। তাহলে এটা তোমরা মনে রাখো। আর আমি এখন আচ্ছা, নেক্সট আমাদের কাজ হচ্ছে 3টি ওভারল্যাপিং সার্কেল আঁকতে হবে। আঁকো, 3টি ওভারল্যাপিং সার্কেল আঁকলাম আমরা। হ্যাঁ, এখানে দিলাম আমরা এস পি এম। এখন কাজ করো, এখানে একটা সার্বিক একটা বিশেষ, সার্বিকটাই প্রথমে আছে, সমস্যা নেই, আমরা সিরিয়ালি করে আসবো। তাহলে তোমরা দেখবে সার্বিক আর বিশেষ থাকলে আশ্রয় বাক্যের মধ্যে সার্বিকটার কাজ প্রথমেই করতে হবে, এটা হচ্ছে মাথায় রাখবে। ব্যাস, তার পজিশন যেখানেই থাকবে না কেন। আর যদি তা না থাকে, সিরিয়াল থাকে, তাহলে তো ভালোই। এম পি বার ইকুয়াল 0, পি ছাড়া এম, পি ছাড়া এম শূন্য শ্রেণী। সেই অংশটা পি ছাড়া এম এর অংশ হচ্ছে এখান থেকে এই এই, পি ছাড়া এম হচ্ছে শূন্য শ্রেণী। তোমরা যেহেতু পরীক্ষার খাতায় কাঠ পেন্সিল দিয়ে করবা, সেক্ষেত্রে তো একই কালি হয়তো ইউজ করবা, দুই রকম কালি ইউজ করলেও কোনো সমস্যা নাই, কারণ দুইটা ডায়াগ্রামের যেন একই রকম না হয়। যদি একই কালি ইউজ করে, সেক্ষেত্রে টেকনিক হচ্ছে তুমি এটাকে যদি এইভাবে এই অ্যাঙ্গেলে দাও, বাকিটাকে তুমি অন্য অ্যাঙ্গেলে দিবা, এইভাবে সোজা দিবা বা এইভাবে দিবা, যাতে দুটো আলাদা আলাদা বোঝা যায়। আর এরপর এটাও যদি এরকম করে দিই আমি, তাহলে এর সাথে মিশে যাবে, বুঝছো? এটা হচ্ছে টেকনিক। আচ্ছা, নেক্সট হচ্ছে আই বচন, এম এস নট ইকুয়াল 0। এম এস কোনটা? এম এস নট ইকুয়াল 0, এম আর এস, এটা এটা প্রথমে কি লিখলাম? এম পি, এম পি ছাড়া এম, এই পি ছাড়া এম 0 দিলাম, তারপর এম এস, এটা আর এটা, এম এস নট ইকুয়াল 0। তাহলে এম এস এর জায়গা কতটুকু আগে দেখে নিই। এম আর এস এর কমন জায়গা হচ্ছে এটা, এখান থেকে এই পর্যন্ত এই অংশটা এম এস এর কমন এরিয়া। এটা বলছে যে এম এস এর কমন এরিয়া যেটা, সেই জায়গাটা একজন হলো সদস্য আছে। তো আমরা দেখলাম প্রথম আশ্রয় বাক্য বলছে এম এস এর এই অংশটুকু ব্লক, তাহলে নিশ্চিতভাবে এই জায়গাটাই শুধু খালি আছে। আমরা এক্স চিহ্নটা তাহলে কোথায় দিব? এই জায়গাটার মধ্যেই দিব আমরা এক্স চিহ্ন, এই এখানে দিব, এই এখানে দিব। যেহেতু এটা নট ইকুয়াল 0 মানে এক্স চিহ্ন দিতে হবে। তো এক্স চিহ্ন দিতে যে আমরা দেখো এম এস এর যে দুইটা জায়গা, তার একটা অলরেডি ব্লক প্রমাণিত হয়ে গেছে ফার্স্ট প্রেমিসের অনুসারে, আর একটি জায়গায় খালি আছে, সেই জায়গায় আমরা দিলাম। আর এর আগে যেটা আমরা দেখাছিলাম, সেখানে কিন্তু
ঝামেলা ছিল কি দেখো, সেখানে ঝামেলা ছিল এই যে সেখানে ঝামেলা ছিল যে আমাদের এই দুইটা জায়গায় কিন্তু খালি ছিল, আমরা কোথায় দিব বুঝতে পারতেছি না, এই জন্য মাঝখানে দিয়ে দিছিলাম। হ্যাঁ, আর এখন আমরা নিশ্চিত হলাম যে এই জায়গাটা যদি ব্লক আছে, এর দুইটা জায়গায় ছিল, কিন্তু এই জায়গাটা আগের থেকে ব্লক প্রমাণিত হয়েছে, এই জায়গাটাই খালি আছে। সুতরাং এক্স চিহ্নটা আমরা আর লাইনে দেওয়া লাগবে না, এখন বরাবর এখানে দিলাম নিশ্চিতভাবে। এইবার দেখি আমাদের সিদ্ধান্তের দাবি কোনটা। সিদ্ধান্ত দাবি হচ্ছে যে এসপি নট ইকুয়াল 0। সিদ্ধান্ত যে জায়গাটার কথা বলছে সেটা হচ্ছে যে এসপি নট ইকুয়াল 0, অর্থাৎ এসপি এর জায়গা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই এসপি নট ইকুয়াল 0। দেখি আমাদের আশ্রয় বাক্য দুটি সেটা পূরণ করতে পারছে কিনা। অর্থাৎ সিদ্ধান্ত যদি আমরা আঁকি এরকম এস আর পি দিয়ে, তাহলে এই জায়গাটা নট ইকুয়াল 0 হবে। তো আমরা দেখলাম যে এখানে তিনটা ওভারল্যাপিং হওয়ার কারণে এখানে এসপি এর জায়গাটা দুটা ভাগে বিভক্ত, এই একটা ভাগ, এই একটা ভাগ আর এই একটা ভাগ। তো এখানে যে কোনো এক ভাগে যদি নট ইকুয়াল 0 প্রমাণিত হয় তাহলেই সেটা বৈধ হবে। তো হ্যাঁ, এখানে এক্স চিহ্ন মানে এটা বোঝানো হচ্ছে যে আশ্রয় বাক্য দুটো সম্মিলিতভাবে দাবি পূরণের সামর্থ্য হয়েছে, কারণ এখানে এক্স চিহ্ন আছে। এসপি এর কমন জায়গায় যে কোনো এক পোরশনে যদি এক্স চিহ্ন থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে বলা যাবে যে হ্যাঁ এটি এই যে দাবিটা ছিল সেটি এরা দুজনে মিলে পূরণ করতে সমর্থ হয়েছে। এই জন্য যুক্তিটি বৈধ যুক্তি, এটা একটা বৈধ যুক্তির আকার। এটা কিন্তু এইভাবে যেগুলো লেখা হবে সেগুলো কিন্তু যুক্তির আকার, এগুলো কিন্তু সব যুক্তির আকার, ফর্ম। অর্থাৎ এই ফর্মে আমরা এম এস এম পি এর জায়গায় যে কোনো কিছু নাম আমরা যদি জুড়ে দিলে এরকম অনেকগুলো যুক্তি তৈরি করা যাবে। এখানে নামগুলো চেঞ্জ করে দিতে অনেক মানে হাজার হাজার ফর্ম তৈরি, মানে এই ফর্ম দিয়ে হাজার হাজার পিঠা তৈরি করা যাবে, যেমন একটা সাজ দিয়ে অনেক পিঠা তৈরি করা যায় সেরকম। এগুলো ফর্ম। তাহলে এটা হচ্ছে ভ্যালিড যুক্তির আকার, ভ্যালিড সহানুমানের আকার। এটি সেই ভ্যালিড আমরা প্রমাণ করলাম, কারণ এই দুইটা সম্মিলিতভাবে এটা দাবি পূরণ সমর্থ, সেজন্য এটি ভ্যালিড। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ভেন ডায়াগ্রামের সাথে কিভাবে বৈধতা অথবা অবৈধতা প্রমাণ করতে হয় সেটির টেকনিক। এখন তাহলে আমরা কি করলাম সেটা একটু বলি। ডায়াগ্রামটা কিভাবে আমরা ভেন ডায়াগ্রামের সাথে যুক্তি নির্ণয় করি। প্রথমে করতে হয় কি, তিনটি সার্কেল আঁকতে হয় ভেন ডায়াগ্রাম অ্যাপ্লাই করার জন্য। আমাদের নিয়ম অনুযায়ী আমরা বারবার বলছি, আবার আমি জাস্ট সামারাইজ করছি যে প্রথমে তিনটি সার্কেল আঁকতে হয়। কেন? তিনটি সার্কেল দিয়ে তিনটি পদ মিন করে। আমাদের একটি সহানুমানের মধ্যে তিনটি পদ থাকে, তো এই জন্য তিনটি পদ। তার প্রথমটাকে দিই মেজর টার্ম, তারপরে সবাই নিচে দিই আমরা মিডল টার্ম। এই দিয়ে তিনটি সার্কেল আমরা আঁকি। দেখো এটা তোমাদের আমি যে কথাগুলো এখন সামারাইজ করছি, এটা তোমাদের বইয়ের আমি যে শীটটা কপি করে দিয়েছিলাম স্ক্যান করে, তার 257 নম্বর পেজে আছে ওখানে। মানে এই সেকশনের আলোচনার প্রায় শেষের দিকে যে ফিগার 16 বলে লেখা আছে একটা, তার নিচে অংশে এটা দেয়া আছে, দা জেনারেল টেকনিক অফ ইউজিং ভেন ডায়াগ্রাম টু টেস্ট the validity of any standard from syllogism may be summarily described as follows. First কি করতে হবে, label the circles of three circle Venn diagram with the syllogisms 3 terms. সেই কথাগুলো আমি বলছি, তোমরা এখানে দেখে নিতে পারবা এখানে পড়ার সুবিধাতে। আচ্ছা, সেকেন্ডলি কি করব, আমরা ডায়াগ্রাম দ্য বোথ প্রেমিসেস, দুইটা প্রেমিসকে আমরা ডায়াগ্রাম করব। সেক্ষেত্রে কি করব, ডায়াগ্রামিং দা, তুমি কিন্তু যখন ভেন ডায়াগ্রামের থিওরিটিক্যাল কোশ্চেন আনসার করবে তখন এই কথাগুলো লিখবা, আমি সেই জন্য এটা বলতেছি এখন। তাহলে প্রথমে কি করবা, লেবেল দ্য সার্কেলস অফ এ 3 সার্কেল ভেন ডায়াগ্রাম উইথ দ্য সিলোজিজম 3 টার্ম। সিলোজিজমের 3 টার্ম অনুসারে তিনটে সার্কেল আমরা আঁকবো, ওভারল্যাপিং সার্কেল আঁকবো। সেকেন্ডলি কি করব, ডায়াগ্রাম বোথ প্রেমিসেস, উভয় প্রেমিসকে আমরা ডায়াগ্রাম করব। আর সেক্ষেত্রে কি ডায়াগ্রামিং দা ইউনিভার্সাল ওয়ান ফার্স্ট, প্রেমিস দুটার মধ্যে যেটি ইউনিভার্সাল সেটিকে ফার্স্ট ডায়াগ্রাম, প্রথমেই তাকে ডায়াগ্রাম করতে হবে। ইফ দেয়ার ইজ ওয়ান ইউনিভার্সাল এন্ড ওয়ান পার্টিকুলার, যদি একটি ইউনিভার্সাল এবং একটা পার্টিকুলার থাকে তাহলে অবশ্যই ইউনিভার্সালটাকে আগে ডায়াগ্রাম করতে হবে। আর বিং কেয়ারফুল
in diagramming a particular proposition to put an x on a line if the premises do not determine on which side of the line it should go. অর্থাৎ একটু আগে আমি যে কথাটা বললাম যে তোমাকে কেয়ার যে তুমি যখন পার্টিকুলার প্রেমিসকে ডায়াগ্রাম করবে তখন তো অবশ্যই এক্স চিহ্ন দিবে, সেই এক্স চিহ্নটি কোন সাইডে পড়বে নিশ্চিত না হলে অবশ্যই লাইনের উপর দিতে হবে। সেই কথাটা এখানে বলছে যে কোন সাইডে যাবে নিশ্চিত যদি না হয় তাহলে লাইনের উপরে দিতে হবে। আচ্ছা, ফাইনালি কি করতে হবে? ইন্সপেক্ট দ্য ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম করার পরে দুটা অর্থাৎ আমরা একটা আর্গুমেন্ট যেটা করলাম একটু আগে, এই ডায়াগ্রাম প্রেমিস দুটাকে ডায়াগ্রাম করার পরে টু সি হোয়েদার অর নট the diagram of the premises contains a diagram of the conclusion. এই প্রেমিস দুটা ডায়াগ্রাম করার পর দেখতে হবে যে কনক্লুশন যে ডায়াগ্রামকে ডিমান্ড করে আশ্রয় বাক্য দুটি সম্মিলিতভাবে সেই দাবি পূরণ করতে পারছে কি পারে নাই। যদি পেরে থাকে তাহলে ভ্যালিড, না পারলে ইনভ্যালিড। জাস্ট এই কথাটা এখানে লেখা আছে। এটা হচ্ছে এই ভেন ডায়াগ্রাম টেকনিক ফর টেস্টিং সিলোজিজম এর মূল কথা, এবং এটার বিস্তারিত যা কিছু বলার সবকিছু আমি আলোচনার মধ্যে নিয়ে আসছি। এখন তোমাদের প্র্যাকটিসের ব্যাপার। তোমরা এখন বলো এই সেকশনে তোমাদের আর কি কি প্রবলেম আছে। আমরা তাহলে আজকে দেখাইলাম 19টি ভ্যালিড মূর্তির কথা আলোচনায় আসলো আমাদের। তারপরে আসলো কি আমরা দেখাইলাম একটা ভ্যালিড ফর্ম, ইনভ্যালিড ফর্ম, তারপরে বিশেষ বচন কিভাবে আমরা ডায়াগ্রামে বসাবো, বিশেষ বচনকে এই করে কোথায় এক্স চিহ্নটা কোথায় বসাবো, তারপরে দেখাইলাম কিভাবে সিদ্ধান্ত আশ্রয় বাক্য দুটো সিদ্ধান্তের দাবি পূরণ করলে কি হবে, না হলে কি হবে, ভ্যালিড ইনভ্যালিড কিভাবে হয়। এই বিষয়গুলো আজকের আলোচনার বিষয় ছিল। তো তোমাদের বলো এখন এর মধ্যে কতটুকু বুঝলে আর কতটুকু বুঝো নাই, একে একে বলতে থাকো। আলহামদুলিল্লাহ বুঝছি সবটাই বুঝছো। আমাদের পার্টিসিপেন্ট কম আজকে, যাও রেকর্ডিংটা দিলে অন্তত সবাই দেখতে পারবে। তো সবাই কি একমত যে বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, ফাইন। আমাদের কিন্তু আমার যে প্রশ্নটা তোমাদের এই পড়ানোর কথা প্রায় শেষ করে আনছি আমি আর দুইটা বিষয় আলোচনা করব তোমাদের। আচ্ছা, আমি এটার এক্সারসাইজ নিয়ে এখন একটু কথা বলবো, তার আগে আমি আর একটু এটা বলে নিই। এর পরের সেকশনে আছে রুলস এন্ড ফ্যালাসিস। হ্যাঁ, রুলস এন্ড ফ্যালাসিস এই পর্যন্তই মূলত আমার পড়ানোর কথা। আর তোমরা আমি যে অংশটুকু আলোচনা করছো অর্থাৎ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন এবং ক্যাটেগরিক্যাল সিলোজিজম, এই সেকশনগুলো আমি যেটা তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি বা ফিজিক্যাল ক্লাসরুমেও ক্লাস নিয়েছিলাম, সেখানে এই দুইটা সেকশন আমার আলোচনা করার কথা, এবং এটা সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু ছিল। তো এখানে পরীক্ষার জন্য বলি, এই দুইটা কিন্তু লজিকের মূল অংশ, এবং এখান থেকে কিন্তু 4-5টা কোশ্চেন হবে। ঠিক আছে, এই অংশগুলো থেকে 5টা ধরো, 5টা বা 4টার নিচে না আর কি, এরকম কোশ্চেন এখান থেকে কিন্তু হয় সব সময়। তো আমি এখন শেষ করে এই রুলস এন্ড ফ্যালাসিস পর্যন্ত আর কি, যেটা আমি নেক্সট পড়াবো রুলস এন্ড ফ্যালাসিস। এই রুলস এন্ড ফ্যালাসিস হচ্ছে এই যে আমরা কি বলে সহানুমান লিখলাম, সহানুমান আলোচনা করলাম, এই তার ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা আমরা এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখলাম, তাই না? কিন্তু সহানুমান লেখার কিছু শর্ত আছে, কিছু রুলস ফলো করতে হবে। তুমি একটা সহানুমান লিখতে গেলে আমরা যে এরকম মুখস্থ লিখে দিলাম I2, আমরা এটা লিখতে পারি কিনা, আমি কি এরকম লিখলে হবে কিনা, EEE1 বা 2, এই যুক্তিটা এটা আমরা রুলস এন্ড ফ্যালাসিস যখন পড়বো তখন দেখবো যে এই যুক্তিটি কতগুলো নিয়মকে সে ভায়োলেট করছে, কত রুলস কে ভায়োলেট করছে, সেই জিনিসটাই রুলস এন্ড ফ্যালাসিস এর মধ্যে আলোচনা করবো। রুলস
যে যুক্তিটি যে সহানুমান নিয়ম ভঙ্গ করবে সেক্ষেত্রে ফ্যালাসি তৈরি হবে। ফ্যালাসি মানে ভুল ভুল হবে, সেটা বিভ্রান্ত অনুপপত্তি বলা হয় বাংলায়। তো সেই ধরনের ইনকারেক্ট রিজনিং হবে, ইনকারেক্ট আর্গুমেন্ট হবে। সেই ভুলটা কেন হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আর একটা বিষয়, আমি এইটা রুলস অ্যান্ড ফ্যালাসিস পড়ানোর পরে সম্ভবত রুলস অ্যান্ড ফ্যালাসিস আমরা একটা ক্লাসে শেষ করার চেষ্টা করবো, নাহলে 2টা ক্লাস নিতে হবে। সেখানে আমি আরেকটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে যদিও সেটা আমার অংশ ছিল না, কিন্তু ওই অংশটা না পড়াইলে তোমরা মিলস মেথড পরবর্তী তোমাদের মিজান স্যার পড়াবে, এটা মিজানুর রহমান সে পড়াবে। ও তো তোমাদের মিজান স্যার বাড়িতে যে বসে আছে, তো এখন আর সেখানে হয়তো এরকম ভালো নেটওয়ার্ক পাচ্ছে না, এই জন্য হয়তো তোমাদের ক্লাস নিতে পারতেছে না। তবে যে কোনো ভাবে শেষ করবে, তোমাদের ক্লাস নিবে। নেক্সট আমি তোমাদের ওইটা পড়ানোর পরে আমি একটা বিষয় তোমাদের আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাপ্রাইজিং অ্যানালজিক্যাল আর্গুমেন্টস। অর্থাৎ অ্যানালজিক্যাল আর্গুমেন্টের উপরেই কিন্তু মিলস মেথড দাঁড়িয়ে আছে। মিলস মেথড ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার মিজান স্যার সেখান থেকে শুরু করবে, তো সেই জন্য তার আগে আমি এই জিনিসটা তোমাদের শিখাই দিব, দিলে তোমরা ওই জিনিসটা খুব সহজে বুঝতে পারবে। ওই কজ অ্যান্ড ইফেক্ট, আর হচ্ছে কি causal connections, Mills methods of experimental inquiry, এটা পড়াবেন তোমাদের মিজান। causal connections, Mills method of experimental inquiry। এই মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল মিলের পরীক্ষামূলক পদ্ধতি, অর্থাৎ কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্য আবিষ্কার করার পদ্ধতি মিলের কতগুলো, তো সেটা দাঁড়িয়ে আছে অ্যানালজিক্যাল আর্গুমেন্টের উপর, অর্থাৎ সাদৃশ্যমূলক যুক্তির উপরে। সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলাম, সেই জিনিসটা আমি তোমাদের আমার এই অংশটা শেষ হয়ে গেলে ওই অ্যাপ্রাইজিং অ্যানালজিক্যাল আর্গুমেন্ট এটা আলোচনা করে তোমাদের ওই জিনিসটা শিখিয়ে দিলে মিলস মেথডটা সহজে ধরতে পারবে। আর প্রথম দিকে তোমরা কি একটু বলতে পারবে তোমাদের মিজান স্যার ক্লাস কি শুরু করছিল তোমাদের? রাকিবুল শুরু করেছিল স্যার, কি পড়াছিল শুরু করেছিল কিন্তু ভুলে গেছো। আচ্ছা, উনি পড়াবেন। আমি তো ইন্ট্রোডাকশন তোমাদের একটা শীট দিছি এবং আলোচনা করছি, ওই ইন্ট্রোডাকশন নিয়ে উনিও আবার আলোচনা করবেন। আর করবেন এখানে আমি বলে দিই কি কি আলোচনা করবে। কাইন্ডস অফ এটা ল্যাঙ্গুয়েজ যে একটা চ্যাপ্টার আছে না, ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ, এটা ডেফিনেশন গুলো একটা চ্যাপ্টার আছে, ডেফিনেশন দেখবা। সেই ডেফিনেশন আর ল্যাঙ্গুয়েজ, এই দুটো চ্যাপ্টার আর মিলস মেথড, এইগুলো উনি আলোচনা করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার যে অংশটুকু এই ভেন ডায়াগ্রামের এখানে তাহলে আমি আসি। আমার এই অংশটুকু একটু ম্যাথমেটিক্যাল, এই জন্য এগুলো একটু বেশি ক্লাসের দরকার। আর ওই অংশগুলো একটু থিওরিটিক্যাল। এই যে ডেফিনেশন কি, লজিক্যাল ডেফিনেশন কি, ডেফিনেশন কত ধরনের ডেফিনেশন হতে পারে, কোন বিষয়ের ডেফিনেশন দিতে গেলে লজিক্যাল ডেফিনেশন, যৌক্তিকভাবে কোনো কিছু ডেফিনেশন ডিফাইন করতে গেলে কি কি শর্ত মেনে চলতে হয়, সেই বিষয়গুলো আলোচনা করবে। এগুলো জাস্ট পড়ার বিষয়, পড়ে তোমরা জানতে পারবে, এগুলো বেশি সময় লাগবে। কিন্তু এগুলো একটু ম্যাথমেটিক্যাল ছিল, এই জন্য এগুলো একটু বেশি ক্লাস দরকার। আর আমি যদি তোমাদের ওই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকি, তাহলে এই জিনিসগুলো আর শেখানো হবে না। হয়তো তখন কোনো রকমে জোড়া তালে দিয়ে ক্লাস শেষ করে শর্টকাট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। যে জন্য আমি নিজের দায়বদ্ধতা থেকে কিন্তু তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করছি। আমাকে কিন্তু আগেও বলছি তোমাদের যে কেউ বলে নাই ক্লাস নেওয়ার জন্য, কোনো অফিসিয়ালি কোনো প্রেশার নাই বা কোনো নির্দেশনা নেই, এখনো আসে নাই। তো তোমাদের জাস্ট শেখানোর জন্য, কারণ এই লজিকের এই বিষয়গুলো না শিখলে অন্য বিষয়গুলো হয়তো নিজেরা পড়েও শিখতে পারবে, কিন্তু এই বিষয়গুলো নিজেরা বুঝতে পারবে না। এই জন্য আমি ক্লাসগুলো নিচ্ছি। তো যারা ক্লাস করতে পারছো না, অন্তত ভিডিওটা হলেও সবাই ডাউনলোড করে দেখে নেবে সুন্দর করে। স্যার এগুলো আমরা আগে থেকে শিখি, ভার্সিটি করলে আমাদের সুবিধা হবে স্যার, এগুলো আগে থেকে শিখতেছি। হ্যাঁ, শিখতেছো, এবং যারা ক্লাস করছে না অবশ্যই তারা এই ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখলেও তো তারা নিজেদের সুবিধা মতো পজ দিয়ে আবার ব্যাকে যে দেখতে পারবে, তাহলে বুঝতে সুবিধা হবে না। ফিজিক্যাল ক্লাসরুম আমাদের অনেক বড় সাইজের ক্লাস, 70, 80, 90, 100 জন স্টুডেন্ট উপস্থিত থাকে। পেছনের যারা অনেকেই ফলো করে না, মনোযোগ থাকে না, কিন্তু এখানে সেই বিষয়টা নাই। আচ্ছা, আমরা এখন
আমাদের এক্সারসাইজ গুলোতে একটু আসি। আমি অলরেডি বলে দিয়েছি যে এক্সারসাইজ গুলো তোমাদের যে শীট দেওয়া আছে সেখানে তোমরা দেখছো এখানে এক্সারসাইজ দেওয়া আছে কিভাবে। পরীক্ষায় এক্সারসাইজ গুলো করা মূলত পরীক্ষায় কিভাবে তোমরা এগুলো অ্যান্সার করবে সেটা জানানো। তো সেটা আর মূল বিষয় তো তোমাদের জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। দেখো এখানে বলা হবে, আমি নতুন একটা দেখি, তোমাদের কাছে জানতে চাওয়া হবে write out each of the following syllogistic forms using SP and as the subject and predicate terms of the conclusion and M as the middle term. তোমাদের কাছে শীট থাকলে দেখো। আচ্ছা, তারপরে কি করতে হবে? the test then test the validity। আমি সংক্ষেপে বলি যে কিভাবে থাকবে। পরীক্ষায় থাকতে পারে এরকম ভাবে, এত কথা এখানে এত কথা আমরা দিব না, যে ধরো এরকম থাকবে write out each of the following। আমি কিন্তু একেবারে সব হাতে কলমে সব বিস্তারিত ভাবে কোনো কিছু আর বাদ রাখছেন, সব কিভাবে কোশ্চেন হবে কোন ধরনের সবকিছু বলে দিচ্ছি, কিন্তু সেভাবেই তোমাদের প্রিপারেশন নিন। মানে এই আকারে এই বিষয়গুলো এরকম ভাবেই write out each of the following syllogistic form একাধিক যেহেতু থাকবে, ইউজিং SPM। এই কথাটা আমরা উল্লেখ করবো না, ওটা তোমরা নিজেরা করে নিও, এই জন্য আমি এখানে লিখছি। সেজন্য syllogistic form write out each of the following syllogistic form। তার মানে কি আমি একটু পরে বলছি। দেন test the validity এই যে each of the following syllogistic form, এখানে মূল বইয়ে যে এক্সারসাইজ সেখানে দেওয়া আছে যে using S and P as the subject and predicate term of the conclusion and M as the middle term। বলছে যে S P আর M কে কি কি ধরতে হবে সেটা বলে দিচ্ছে ওখানে। S কে মাইনর টার্ম ধরো, P কে মেজর টার্ম ধরো, M কে মিডল টার্ম ধরে এই যে ফর্মটা দেওয়া থাকবে সেটাকে আর্গুমেন্ট আকারে লেখো। হ্যাঁ, সিলোজিস্টিক ফর্মটাকে তুমি সাজাও, সাজিয়ে লেখো। দেন কি করবা? টেস্ট দ্য ভ্যালিডিটি of each syllogistic forms by means of a কিসের দ্বারা? ভেন ডায়াগ্রামের দ্বারা, means of a Venn diagram। ব্যাস, তার মানে তুমি ফর এক্সাম্পল তোমাকে দেয়া থাকলো যে AE1 এটা একটা দেওয়া থাকলো, এটা ধরো এরকম এটা দেওয়া থাকলো, আরেকটা দেওয়া থাকলো ধরো OAO4, আরেকটা দেওয়া থাকলো AOO3, এরকম দেওয়া থাকলো। তোমাকে করতে হবে কি বলা হচ্ছে যে এই প্রত্যেকটি ফর্ম এদেরকে প্রথমে তুমি সাজিয়ে লেখো আর্গুমেন্ট আকারে, এরকম আমি যেভাবে দেখাইছি। তারপরে ভেন ডায়াগ্রামের সাথে যে ভ্যালিড না ইনভ্যালিড সেটা টেস্ট করো, সেটা বলো। আমরা অলরেডি কিন্তু এইভাবেই করে আসছি। একটু আগে আমি যে এক্সাম্পল গুলো তোমাদের দেখাইলাম, এই যে এখান থেকে এই যাব এই একটা, তাহলে তুমি কি করবা? এটাকে এরকম আর্গুমেন্ট আকারে লিখবা, এরকম লিখে এটা বুলিয়ান ইন্টারপ্রিটেশন দিবে, তারপর ভেন ডায়াগ্রামে দিয়ে তুমি এখানে তোমার ব্যাখ্যাটা লিখবে। তুমি কি কাজ করলে এখানে এবং কেন সে ভ্যালিড কেন সে ইনভ্যালিড সেই তোমার বক্তব্যটাই তুমি সংক্ষেপে এখানে লিখে দিবে। দিলে এটা তুমি যে মার্কস ছিল যদি কারেক্ট হয় ফুল মার্কস পেয়ে যাবে, না হলে ভুল হলে কিন্তু পুরোটাই
কাটা যাবে। যদি একটা অংশ দুটো অংশ থাকে তাহলে হয়তো কিছু সেখানে মার্কস পাওয়া যাবে। অর্থাৎ যদি ধরো আমি কোথায় আলোচনা করছিলাম, আচ্ছা লিখতেছি, ধরো এরকম এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে তুমি না পারলে যে পুরোটা মার্কস কাটা যাবে। কিন্তু আরেকটা জিনিস আছে, আমি আরেকটা বিষয় বলছি, সেটা দেখো। সেটা হচ্ছে যে put each of the following syllogism into standard form. তোমাদের আচ্ছা তোমাদের কাছে কি আমার এই যে শীটটা আমি স্ক্যান করে দিছিলাম এটা আছে? তোমরা অর্থাৎ তোমরা কি সামনে রেখে আমার ক্লাসটা ফলো করতে পারতেছো নাকি? সেটা হলে আমার তো প্রিন্ট করতে হয় না স্যার। হ্যাঁ স্যার প্রিন্ট করে আনা হয় না স্যার সব সময়। আচ্ছা প্রিন্ট করে আনা নেই, ঠিক তো ভেজাল হয়েছে আসলে। এটা আমি দিয়েছি, তোমরা একটা পেজ এটা যদি প্রিন্ট করে দিতে পারতে বা অন্য কোনো ডিভাইসে নিয়ে যদি সামনে রাখতে পারতে তাহলে সুবিধা হতো। জি স্যার, তাহলে সুবিধা হতো। তো এই বুদ্ধিটুকু কাজে লাগাও না তোমরা, এটা হলে আমার সময় অনেক বেঁচে যায়, বুঝো না? এই দেখো এরকম থাকবে সাধারণত, মানে এই আকারে থাকতে পারে। কিন্তু এই আমি লিখি একটু put each of the following syllogisms into that form. এবং এটাই কিন্তু মূল, এটাই পারলে সে সবকিছুই পারবে। মানে একই জিনিস, জাস্ট একটু বলছে স্ট্যান্ডার্ড ফর্ম, সরি মানে একটাই যেহেতু ফর্ম হবে স্ট্যান্ডার্ড ফর্ম, তারপরে নেম ইটস মুড অ্যান্ড ফিগার। mood and figure, name its mood and figure and test its validity by means of a Venn diagram. এখন দেখো এখানে কি বলছে, put each of the following syllogisms into standard form, name its mood and figure. তার মানে এখানে কিছু সিলোজিজম দেয়া থাকবে, সেটা কি আমি একটা বলি। some reformers are fanatics, এক নম্বর ধরে এরকম একটা দেয়া থাকলো এবং লেখা থাকবে এরকম যুক্তি লেখা থাকবে, অগোছালো একটা যুক্তি লেখা থাকবে। অর্থাৎ কোনটি আশ্রয় বাক্য কোনটি সিদ্ধান্ত তোমাকে আগে খুঁজে বের করতে হবে। some reformers are fanatics, comma, so some idealists are fanatics. Comma, since all reformers are idealists. এইটা হচ্ছে আর্গুমেন্ট। এখন দেখো তোমাকে বলা হয়েছে এই আর্গুমেন্টটাকে প্রথমে তুমি স্ট্যান্ডার্ড অর্ডারে সাজাও, অর্থাৎ এখানে কোনটি আশ্রয় বাক্য কোনটি সিদ্ধান্ত এটার কোনো ঠিক নাই, অগোছালো ভাবে লেখা আছে। এখানে তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাতে হবে, স্ট্যান্ডার্ড অর্ডারে সাজাতে হবে। স্ট্যান্ডার্ড অর্ডার কি? সেক্ষেত্রে তোমার কর্তব্য হচ্ছে তুমি প্রথমে সিদ্ধান্ত কোনটি সেটি খুঁজে বের করো। কিভাবে খুঁজবা? আমরা প্রথম দিন তোমার ফার্স্ট যে আমি একটা শীট দিয়েছিলাম স্ক্যান কপি,
সেখানে প্রেমিস ইন্ডিকেটর, কথা বলছো কেন রাকিবুল? সেখানে প্রেমিস ইন্ডিকেটর আর কনক্লুশন ইন্ডিকেটর বলে কিছু কথা ছিল, বিষয় সেখানে দেয়া ছিল। সেই জিনিসটা তোমরা ভালো করে শিখবা যে বাক্যের শুরুতে, বচনের শুরুতে কোন শব্দ থাকলে, কোন ওয়ার্ডটি থাকলে সেটি প্রেমিস, আর বচনের শুরুতে কোন ওয়ার্ডটি থাকলে সেটি কনক্লুশন। এই বিষয়গুলো তোমরা ভালো করে শিখবে। যেমন আমি আবার একটু তোমাদের স্মরণ করে দিই। কনক্লুশন ইন্ডিকেটর হচ্ছে, আমরা কিন্তু বললাম প্রথমে তোমাকে সিদ্ধান্তটিকে খুঁজে বের করতে হবে। কনক্লুশন ইন্ডিকেটর হচ্ছে therefore, hence, thus, so, accordingly, in consequence, consequently, proves that, as a result, for this reason. এই শব্দগুলো কোনো বচনের শুরুতে যদি থাকে তাহলে সেটি হবে কনক্লুশন। আর প্রেমিস ইন্ডিকেটর কি? সিন্স, বিকজ, ফর, অ্যাজ, follows from, as shown by, in, as much as, এগুলো থাকলে সেটাকে প্রেমিস মনে করতে হবে। আর সিদ্ধান্ত কি কি বললাম আমি? therefore, hence, thus, so। তো আমাদের এখানে সো বলে একটা শব্দ কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে সো যে প্রেমিসের যে বচনের আগে আছে সেটিকে সিদ্ধান্ত ধরতে হবে। তাহলে সিদ্ধান্ত হচ্ছে এটি, সাম আইডিয়ালিস্ট আর ফ্যানাটিক্স। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমরা কেন সিদ্ধান্তকে খুঁজছি? কারণ আমরা জানি যুক্তির আগে সিদ্ধান্তটাকে লিখলে আমরা মিডলটা আমরা খুঁজে বের করতে পারবো। সেজন্য আমরা সিদ্ধান্তটাকে আগে লিখলাম। তাহলে দেখো আমি এখানে যুক্তিটাকে এবার লিখি, এটি হবে আমাদের সিদ্ধান্ত। আরেকটা পেজ নেই, সাম আইডিয়ালিস্ট আর ফ্যানাটিক্স, এটা লিখি। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। therefore দিয়ে লেখো, বা সো যেহেতু আছে এখানে তুমি সো দিয়ে দিতে পারো। সো সাম কি হবে? সাম আইডিয়ালিস্ট আর ফ্যানাটিক্স, সাম আইডিয়ালিস্ট আর ফ্যানাটিক্স, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। ব্যাস, সিদ্ধান্ত পেয়ে গেলাম। বাকি দুটার মধ্যে এবার তুমি কোনটি মেজর প্রেমিস, কোনটি মাইনর প্রেমিস, এটা কিভাবে বের করবে সেটির টেকনিক হচ্ছে, দেখো তাহলে এটা যদি আমাদের সিদ্ধান্ত হয় তো সিদ্ধান্তের বিধেয় পদ যেটি সেটি হবে মেজর টার্ম, আর যেটি উদ্দেশ্য পদ সেটা হবে মাইনর টার্ম। অর্থাৎ এটা হবে পি, এটা হবে এস। তাহলে এই ফ্যানাটিক্স হচ্ছে মেজর টার্ম আর আইডিয়ালিস্ট হচ্ছে মাইনর টার্ম। তো ফ্যানাটিক্স যে বচনটিতে আছে সেটা হবে মেজর প্রেমিস। দেখি আমরা সাম রিফর্মার্স আর ফ্যানাটিক্স, বাস আমরা মেজর প্রেমিস পেয়ে গেছি। এটা হচ্ছে মেজর প্রেমিস, বাকিটা হচ্ছে মাইনর প্রেমিস। দেখো মাইনর টার্ম আইডিয়ালিস্ট এখানে আছে, তাহলে আমরা সেই অনুসারে লিখবো। ফার্স্টে লিখবো এটা স্যার এটা কি সাম আবার একটু রিফর্মার্স। বলতেন ভালো হতো। কোনটা? সিদ্ধান্ত আমরা খুঁজে বের করলাম, ঠিক আছে। কিভাবে খুঁজে বের করলাম? কনক্লুশন ইন্ডিকেটর দিয়ে। কনক্লুশন ইন্ডিকেটর কি সেগুলো তোমাদের মনে রাখতে হবে। সো তার মধ্যে তো আমাদের বর্তমান এই যে আর্গুমেন্টের মধ্যে যে এটা ডিসঅর্ডারলি আছে, সেই এটাকে সাজাইতে গেলে আমরা সিদ্ধান্ত খুঁজে বের করব। সিদ্ধান্ত ইন্ডিকেটর, কনক্লুশন ইন্ডিকেটর, সো তার মধ্যে। তো সো যে প্রেমিসের আগে আছে সেটাকে আমরা সিদ্ধান্ত ধরলাম। সো এটার আগে আছে, তাহলে সাম আইডিয়ালিস্ট আর ফ্যানাটিক্স, সাম সেটা লিখলাম আমরা সাম। সো সাম আইডিয়ালিস্ট আর ফ্যানাটিক্স, এটা হচ্ছে সিদ্ধান্ত। তো আমরা নিয়ম অনুযায়ী জানি কি সিদ্ধান্তের যে বিধেয় পদ সেটি হবে মেজর টার্ম, সিদ্ধান্তের উদ্দেশ্য পদ সেটা হবে মাইনর টার্ম, এস এটা পি। এখন এই মেজর টার্মটা কি পাইলাম? ফ্যানাটিক্স। এই ফ্যানাটিক্স যে বচনের মধ্যে আছে এই শব্দটি সেটি হবে আমাদের মেজর প্রেমিস। আমরা দেখলাম ফ্যানাটিক্স আছে এই বচনটির মধ্যে, সাম রিফর্মার্স আর ফ্যানাটিক্স, এটা হবে মেজর প্রেমিস। সেটা আমরা এবার তাহলে সিরিয়ালি আমরা নিয়ম অনুযায়ী মেজর প্রেমিসটাকে এবার লিখবো। মেজর প্রেমিস এখানে লিখলাম সাম রিফর্মার্স আর ফ্যানাটিক্স। আমি
ঠিক আছে, এটা আমরা মেজর আর একটাই প্রেমিস আছে, সেটা তাহলে মাইনর প্রেমিস। সেই প্রেমিসটার নাম কি আমরা এখানে দেখে নিতে পারি। সেই প্রেমিসটির নাম হচ্ছে, আর একটা আছে সো সরি সিন্স অল রিফর্মার্স আর আইডিয়ালিস্ট, এটা হচ্ছে মাইনর প্রেমিস। আইডিয়ালিস্ট যেহেতু মাইনর টার্ম ছিল, তাহলে সে মাইনর প্রেমিসই থাকবে। তাহলে লিখি অল রিফর্মার্স আর আইডিয়ালিস্ট। আর আইডিয়ালিস্ট, ব্যাস। আমি প্রথম শর্ত পূরণ করলাম, অর্থাৎ প্রথম কথা আমাকে বলছিল, দেখো এখানে। স্যার স্যার হ্যাঁ বলো। সিন্স সহ লিখলে সমস্যা আছে কি? হ্যাঁ, না সমস্যা নেই, সিরিজ সহ লেখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথম শর্ত, প্রথম কথা আমি বলছিল যে put each of the following syllogisms into standard form, সেটি আমি করলাম। আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখলাম। প্রথম প্রশ্নের প্রথম অংশটা আমি পূরণ করলাম, যে সিলোজিজমটাকে স্ট্যান্ডার্ড অর্ডারে সাজাইলাম। আমি অগোছালো ছিল, আমি গুছিয়ে ফেলছি, সাজাইলাম। সেকেন্ডলি কি বলা হয়েছে দেখো, সেকেন্ডলি বলা হয়েছে নেম নেম ইটস মুড এন্ড ফিগার। ব্যাস, আমরা এবার এবার ধরে ধরে করবো। এটির মুড এবং ফিগার খুব সহজ। তুমি মুড তো লিখতে পারো কোন বচন দিয়ে তৈরি হচ্ছে। সাম রিফর্মার্স আর ফ্যানাটিক্স, এটা হচ্ছে আই বচন, এটা হচ্ছে আই বচন, আই বচন। পরেরটি অল রিফর্মার্স আর আইডিয়ালিস্ট, এটা হচ্ছে এ বচন। তারপর সো সাম আইডিয়ালিস্ট আর ফ্যানাটিক্স, এটা হচ্ছে আই বচন। ব্যাস, আমি মুড লিখে ফেললাম, ফিগার লিখবো। ফাইন, ফিগার লিখতে হয় কি আমরা জানি, আশ্রয় বাক্য দুটির মধ্যে মধ্যপদের অবস্থান অনুসারে ফিগার নির্ধারিত হয়। তো ফ্যানাটিক্স আইডিয়ালিস্ট বাদ দিয়ে যে শব্দটি থাকবে সেটা হচ্ছে মিডল টার্ম। ফ্যানাটিক্স এই এখানে আইডিয়ালিস্ট বাদ দিয়ে আরেকটি শব্দ আছে রিফর্মার, তাহলে এটা হচ্ছে মধ্যপদ। এটির অবস্থান দুটি বচনেরই সাবজেক্ট টার্ম হিসেবে এরকম এরকম। তো এটা কি আমরা জানি, এটা কোন ফিগার, এটা থার্ড ফিগার। তোমাদের এই জিনিসগুলো কিন্তু খুব ক্লিয়ার হতে হবে, থার্ড ফিগার দেখেই বুঝতে হবে থার্ড ফিগার। তাহলে আমরা এখানে দেবো I-A-I-3। তাহলে আমরা দুইটা অংশ পূরণ করলাম এটার। এখানে বলা হয়েছিল যে পুট ইচ অফ দ্য ফলোইং সিলোজিজমস ইনটু স্ট্যান্ডার্ড ফর্ম করলাম, নেম ইটস মুড এন্ড ফিগার সেটাও করলাম। বাকি থাকলো কি টেস্ট ইটস ভ্যালিডিটি, কিসের মাধ্যমে, বাই মিনস অফ এ ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের মাধ্যমে সেটা টেস্ট করতে হবে সেটি ভ্যালিড নাকি ইনভ্যালিড। ফাইন, এখন আমরা এর থার্ড পার্টে যাব। তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুইটা পার্ট হয়ে গেল। এবার থার্ড পার্ট হচ্ছে আমাদের, এখানে যাই। থার্ড পার্টটা ভ্যালিডিটি নির্ণয় করতে, ভ্যালিডিটি নির্ণয় করতে গেলে কি করতে হয় আমাদের, আমরা জানি যে এগুলোকে বুলিয়ান ইন্টারপ্রিটেশন দিতে হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো এরকম, যেহেতু এটা কথায় লেখা আছে, তাহলে এটা আই বচন, রিফর্মার এরকম করে লেখো, রিফর্মার। ফ্যানাটিক্স পাশাপাশি লেখো, ফ্যানাটিক্স। আই বচনের ক্ষেত্রে কি হবে, আমরা জানি আই বচনের ক্ষেত্রে যে এসপি নট ইকুয়ালস 0, তার মানে সাবজেক্ট প্রেডিকেট দিয়ে যে ক্লাসটা তৈরি করা হবে সেটি নাল সেট নয়, শূন্য শ্রেণী নয়। আচ্ছা, এই বচনের ক্ষেত্রে কি হবে, রিফর্মার লেখো, রিফর্মার, রিফর্মার আর আইডিয়ালিস্ট পাশাপাশি, আইডিয়ালিস্ট। তোমরা একটু ভালো করে লিখো, এখানে জায়গা কম। এটার উপরে বার হবে, মানে এসপি বার, সাবজেক্ট প্রেডিকেটের মাথার উপরে বার হবে, ইকুয়ালস 0 এ বচনের ফরম্যাট অনুসারে আমরা জানি। এটা আই বচন একই রকম। তাহলে এখানে জাস্ট নামটা চেঞ্জ হবে, আইডিয়ালিস্ট আগে আছে, আইডিয়ালিস্ট, আইডিয়ালিস্ট অর্থাৎ এটা। আর ফ্যানাটিক্স, ফ্যানাটিক্স নট ইকুয়াল 0, যেহেতু এটা পার্টিকুলার প্রপোজিশন আই বচন, নট ইকুয়াল 0। এখন এই প্রেমিস দুটাকে আমরা তিনটি ওভারল্যাপিং সার্কেল আঁকো, তিনটি ওভারল্যাপিং সার্কেল। তো আমরা এখানে দেব আইডিয়ালিস্ট, বাম পাশে আমরা মাইনর টার্মটাকে রাখি, আইডিয়ালিস্ট। এটা দেব আমরা ফ্যানাটিক্স, এটা মেজর টার্ম,
আর এটা মিডল টার্ম রিফর্মার্স। বাস, এখানে আমরা এখন এই আশ্রয় বাক্য নিয়ে কাজ করব। এটা আই বচন, এটা এই বচন। আমাদের নিয়ম অনুসারে একটি সার্বিক একটি বিশেষ হলে সার্বিক বচনটাকে আগে, যদিও তার সিরিয়াল 2 নম্বরে, কিন্তু তারপর তার কাজ আগে করবো। তাহলে বলছে যে রিফর্মার আইডিয়ালিস্ট ছাড়া রিফর্মারের যে অংশটুকু সেটি হচ্ছে 0, ব্লক করে দাও। আইডিয়ালিস্ট ছাড়া রিফর্মারের অংশ, এটা আইডিয়ালিস্ট, এটা ছাড়া রিফর্মারের অংশ হচ্ছে এটা। দেখো, আইডিয়ালিস্ট ছাড়া রিফর্মারের অংশ এটা, এখান থেকে তার জায়গাটা হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত, এটাকে ব্লক করে দাও। আইডিয়ালিস্ট ছাড়া রিফর্মার 0। আচ্ছা, এখন বলছে এটা রিফর্মার ফ্যানাটিক্স, এই দুটার কমন যে জায়গাটা সেটি 0 শ্রেণী নয়। রিফর্মার ফ্যানাটিক্স এটা আর এটা, এই দুটার কমন এরিয়া কোনটা দেখি আমরা খুঁজে বের করি। এই দুটার কমন এরিয়া হচ্ছে এই, এখান থেকে এই পর্যন্ত, এই অংশটা, এই দুটা পার্ট। রিফর্মার ফ্যানাটিক্স এর কমন জায়গা হচ্ছে এই, এর কমন জায়গা হচ্ছে এটা। সেটা দুইটা পার্ট, তার একটা পার্ট এই প্রেমিস যখন করছে সেটা সে ব্লক করে দিছে, আর একটা পার্ট খালি আছে। এখানে এক্স চিহ্ন বসাইতে পারবে, যেহেতু পার্টিকুলার প্রপোজিশন নট ইকুয়াল 0, তাহলে এক্স চিহ্ন বসাবো কোথায়? এই যে জায়গাটা খালি আছে সেখানে। দুইটা পার্ট খালি থাকলে আমরা মাঝখানে লাইন বরাবর বসাইতাম, যেহেতু একটা পার্ট আগেই ব্লক হয়ে গেছে তাহলে আমরা এখানে বসাবো। ব্যাস, এখন আমাদের ভ্যালিডিটি টেস্ট করতে হবে। আমাদের সিদ্ধান্তের দাবি কি ছিল? আইডিয়ালিস্ট ফ্যানাটিক্স এর কমন এরিয়াটা একজন হলো সদস্য প্রমাণ করতে হবে, উপস্থিতি। আইডিয়ালিস্ট ফ্যানাটিক্স এর কমন এরিয়া হচ্ছে এটা, আইডিয়ালিস্ট ফ্যানাটিক্স এর কমন এরিয়া হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো এর এই জায়গা যে কোনো এক জায়গায় এক্স চিহ্ন যদি থাকে তাহলে আমরা নিশ্চিত যে সিদ্ধান্ত যে বৈধ হয়েছে। এখানে দাবি ছিল যে আইডিয়ালিস্ট ফ্যানাটিক্স এই এদের কমন জায়গায় যে কোনো পার্টে, যেটা যে কোনো পার্টে হতে পারে, একজন হলো সদস্য যদি উপস্থিত থাকে তাহলে আশ্রয় পক্ষ থেকে সিদ্ধান্তটি বৈধভাবে নিশ্চিত হয়েছে, অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে, এজন্য সিদ্ধান্তটি বৈধ এবং যুক্তি কি বৈধ। ব্যাস, এই। তাহলে আমরা 3টা পার্ট এই যুক্তির। প্রথম হচ্ছে যুক্তিটিকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাইতে হবে, সেকেন্ডলি তার মুড এবং ফিগারের নাম লিখতে হবে, থার্ডলি তার ভ্যালিডিটি টেস্ট করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি তুমি এই দুইটা সঠিকভাবে করতে পারলে কিন্তু এই জায়গায় এসে ভুল করে ফেললে, সেক্ষেত্রে তুমি এই দুইটা অংশের জন্য মার্কস পাবে। এটার জন্য যে মার্কস, এটার জন্য যে মার্কস, আর এটার জন্য মার্কস যেটা বরাদ্দ। অর্থাৎ এই একটি আর্গুমেন্টে যদি 10 মার্কস বা 8 মার্কস থাকে বা 9 মার্কস থাকে, তাহলে ধরো এটার জন্য একটু বেশি থাকবে। যদি 8 থাকে তাহলে হয়তো দেখা যাচ্ছে এই দুটার জন্য 2 2 4, আর এটার জন্য 4, তাহলে তুমি এখানে 4 মার্কস পাবে। 2 + 2 4 মার্কস। এটার যে 4 মার্কস সেটা তুমি 0 পাইলে, সেটা ভুল করলে 0। অর্থাৎ তুমি এই এক্স চিহ্নটা ভুল কোন কোন ক্ষেত্রে হয় সেটা আমি বলি। তুমি এই এক্স চিহ্নটা নিশ্চিতভাবে কিন্তু এখানে হবে, কারণ সেই এই দুটো অংশের মধ্যে এক জায়গায় হওয়ার কথা ছিল। একটা অংশ যদি ব্লক, তাহলে আরেকটা অংশ কালে আছে এখানে হবে। তুমি এখানে না দিয়ে দিলে এটার মাঝখানে, ভুল, এটা 0, তার মানে তুমি বুঝো না এই জিনিসটা। অথবা তুমি সব ঠিকঠাক দিলে কিন্তু যুক্তিকে ইনভ্যালিড লিখলে, অথচ যুক্তিটি কিন্তু ভ্যালিড, কারণ সে এখানে সে এই দাবি পূরণ করতে পেরেছে, কিন্তু তুমি লিখলে যুক্তিটি ইনভ্যালিড, এটাও 0, ভুল। অথবা তুমি এই অংশ, এই এক্স এই এর মাঝখানে দিলে বা এইটা এই করতে ভুল, যে কোনো একটা কারণে ভুল করলে এই অংশটা 0। আর যদি সম্পূর্ণ কারেক্ট হয়, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, তাহলে তুমি 8 থাকলে 10 থাকলে 9 থাকলে যা থাকলে ফুল মার্কস পেয়ে গেলে। আর অন্যদিকে তুমি যদি এটা সাজাতে না পারো তাহলে সবগুলোই ভুল হয়ে যাবে। অর্থাৎ এটা যদি অর্ডার ঠিকমতো মেনটেন করতে তুমি না পারো, তাহলে তুমি হয়তো দেখা গেল এই এই সিদ্ধান্তটাকে তুমি আশ্রয় বাক্য বানাই ফেলছো, আশ্রয় বাক্যটাকে সিদ্ধান্ত বানাই ফেলছো, তাহলে তোমার এগুলো তুমি তোমার ওই অনুসারে কারেক্ট করছো, কিন্তু আসলে ভুল হয়ে গেল। আর মূল জায়গায় যদি তুমি আর্গুমেন্টটার সিদ্ধান্তটাকে যদি তুমি আশ্রয় বাক্য বানাই ফেলো, তাহলে তো সম্পূর্ণ রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যাবে। তোমার সাজানো অনুসারে হয়তো ঠিক আছে মুড এবং ফিগার, সেক্ষেত্রে এটাও ভুল হয়ে যাবে। এটা ভুল হলে মানে এই সাজানো ভুল হলে এটা ভুল হবে, আর এটা ভুল মানে এটাও ভুল হবে, পুরোটা মিলে 0 হয়ে গেল। আর যদি তুমি সাজানো ঠিক করলে, মুড ফিগার ঠিক লিখলে, এটা ভুল হলো, তাহলে তুমি অর্ধেক মার্কস পেয়ে যাচ্ছ প্রায়। হ্যাঁ, আর এটা ভুল হলে সবই 0, সবই 0। এই এভাবে এই
এক্সারসাইজটা প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু জাস্ট ম্যাথমেটিক্স এর মতো। তুমি এটা পারলে 100% মার্কস, না পারলে ক্ষেত্র বিশেষে 0, ক্ষেত্র বিশেষে হাফ 50% মার্কস বা 40% মার্কস পেয়ে যাবে। সুতরাং এটার প্র্যাকটিসটা খুব ভালো হতে হবে তোমাদের। এই ছিল আমাদের আজকের মূলত আলোচনার বিষয়। তো এই জিনিসটা তোমরা যত ভালো করে প্র্যাকটিস করবা তত বেশি ভালো হবে। এখন বলো তোমাদের এইখানে আর কি প্রবলেম আছে। আমি নেক্সট ক্লাস যেদিন নেব সেদিন রবিবারে, সেদিন তোমাদের আমি এই রুলস এন্ড ফ্যালাসিস এই সেকশনটা আলোচনা করব। আজকে আমি তোমাদের এটার স্ক্যান কপি দিয়ে দেবো, আর যাদের কাছে বই আছে তারা তো বই থেকেই পড়তে পারবে। এখন তোমরা একে একে বলো তো তোমাদের আর কি কি প্রবলেম এই আজকের আলোচনার মধ্যে আছে। ভেন ডায়াগ্রাম টেকনিকের মধ্যে সিলোজিজম, আমরা যে সিলোজিজমের মধ্যে কি কি প্রবলেম আছে বলো। ক্যাটেগরিক্যাল সিলোজিজম যে আমরা আলোচনা করলাম, এটার মধ্যে তোমাদের আর কারো কোনো জায়গায় কোনো যদি দুর্বলতা থাকে বা স্পষ্টতা থাকে বলো। তোমাদের জানার মাধ্যমে অন্যদেরও জানা হয়ে যাবে। স্যার আমার সমস্যা নাই। ফাইন, রাকিবুলের কোনো সমস্যা নাই। ইসাদ বিনতে ওয়াহিদুর, তোমার কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ফাল্গুনি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। সাইমন সাজিদ, সাইমন সাজিদ, তুমি বুঝতে পারছো? না স্যার, সমস্যা নাই। ওকে। না বলে শুরু করলে তো আমি বলবো বুঝতে পারছো না, তুমি বলবো হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, সাইমা না সামিয়া সুলতানা রূপা, সামিয়া সুলতানা রূপা শুনতে পাচ্ছ? সামিয়া সুলতানা রূপা কি শুনতে পাচ্ছে? মনে হচ্ছে কোনো সমস্যা নাই। অচিনুর রহমান? জি স্যার, বুঝতে পারছি। রায়হান? রায়হান শুনতে পাচ্ছ? রায়হান? রায়হান কি মাঝে মধ্যে আমাদেরকে মিস করে ফেলে নাকি, শুনতে পায় না? তানভীর হাসান? তানভীর? জি স্যার, বুঝতে পারছি, সমস্যা নাই। ওকে, তাহলে কারোর মনে হয় সমস্যা নাই। তো এইটা তাহলে নেক্সট তোমরা এটাকেই ভালো করে প্র্যাকটিস করো। আর নেক্সট যে সেকশনটা আলোচনা করব সেখানে রুলস এন্ড ফ্যালাসি আলোচনার সাথে সাথে আমরা আজকে যেগুলো করছি এই বিষয়গুলোরও কিছু জিনিস এখানে চলে আসবে। সেটারও কিছু বিষয় এখানে চলে আসবে। ভেন ডায়াগ্রামটা আমরা আঁকবো না সেক্ষেত্রে, আর তোমরা এই কয়দিনের মধ্যে রবিবারের মধ্যে এই বিষয়গুলো প্র্যাকটিস করে ভালো করে নেক্সট ক্লাসে আমাকে আবার জানাইও তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। বিশেষ করে ক্যাটেগরিক্যাল সিলোজিজম পুরো অংশটা, শুধু ভেন ডায়াগ্রাম না, ক্যাটেগরিক্যাল সিলোজিজম পুরো অংশটা এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। আর তারপরে আমরা ক্লাসে শেষ করে এই পুরো ক্লাসটার একটা রিভিউ ক্লাস দেব, অর্থাৎ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। হ্যাঁ স্যার বলো। এক নাম্বার প্রশ্নের মতো স্যার সাম রিফর্মার্স আর ফ্যানাস্টিক স্যার এরকম এরকম প্রশ্ন কয়েকটা স্যার দিয়ে দেন আমাদের। এই তোমাদের যে শীটটা দিছে ওখানে আছে, আমি বই থেকে দিচ্ছি, 10টা আছে এরকম, দেখো। ও আচ্ছা স্যার, ওখানে দেয়া আছে, ওই এক্সারসাইজ সহই আমি কপি করে দিছি তোমাদের, ঠিক আছে? ওখানে সব দেয়া আছে। এরকম তো দেয়া আছে। তারপরে এই ফিগার অনুসারেও লেখা আছে, মুড এন্ড ফিগার দিয়েও দেয়া আছে, যেটা আমি এক্সাম্পলে, অর্থাৎ এই এরকম ভাবেও দেয়া আছে। আবার এখন যেটা করাইলাম সেটাও সব ওই তোমাদের এক্সারসাইজ দেয়া আছে, এই এরকমও দেয়া আছে, এরকম 10টা আছে, আর এরকম মানে 15টা আছে। তো সেগুলো প্র্যাকটিস করো তোমরা, ঠিক আছে? স্যার, হ্যাঁ স্যার আমাদের সেপ্টেম্বর থেকে ভার্সিটি খোলার একটা মানে নিউজ শুনতেছি স্যার, এটা কতটুকু সত্য? এই তুমি যেমন শুনতেছো আমরাও এরকম শুনতেছি, বুঝছো? মিডিয়ার মাধ্যমে যা জানা যাচ্ছে। এখানে কয়েকটা দফায় আসলে প্রাথমিক মাধ্যমিক এদের নিয়েই বেশি চিন্তা। তো এখন ইন্টার পরীক্ষা এসব গুলো, মানে এইচএসসি পরীক্ষা এগুলো নিয়েই বেশি আমাদের মাথা ব্যথা। তো
তাদের ক্ষেত্রে যা হবে তোমাদেরও তাই হবে। যদি সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করা যায় তাহলে এক ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে, মানে তোমাদের ক্ষেত্রে কি কি করা হবে বা প্রাইমারি মাধ্যমিক। আবার যদি অক্টোবরের 1 তারিখ থেকে ক্লাস চালু করা যায়, আদৌ যদি এবছর ক্লাস চালু করা না যায় তাহলে কি হবে। প্রাইমারি মাধ্যমিকের ক্ষেত্রে অটো পাশে অর্থাৎ নেক্সট ইয়ারে অটো তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত, তোমরা যা যা পত্রিকা পড়তেছো আর কি যেগুলো, সেক্ষেত্রে জেএসসি পিএসসি পরীক্ষা, পাবলিক পরীক্ষা না হয় হয়তো বৃত্তি পরীক্ষাটা নেওয়া হবে এরকম। আর তোমাদের ক্ষেত্রেও আমরা এরকম ব্যবস্থা করব। ইউনিভার্সিটি গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত নিবে কি? না না, এখনো সিদ্ধান্ত নেয় না। এটা নিলে সব ইউনিভার্সিটি কম্বাইনলি নিতে হবে, নিবে আর কি। আমরা মনে করতেছি ইউজিসির মাধ্যমে যে সেক্ষেত্রে কি করা যায়। আসলে ক্লাস কবে চালু করা যাবে সেটার উপর সবকিছু ডিপেন্ড করতেছে। হ্যাঁ, আদৌ যদি চালু করা দেখা যাচ্ছে যে সম্ভব হচ্ছে না, আমরা তো অনলাইনের মাধ্যমে ক্লাস তখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা তো কোনো সমস্যা না, কিন্তু স্যার যাওয়াটাই সমস্যা। যেতে যেতে যদি আক্রান্ত হয়ে যায় এটাই সমস্যা। স্টেশনে আসার সমস্যা, তোমার শাটল ট্রেন চড়ার সমস্যা, বাড়ি থেকে হলে আসার সমস্যা, মেসে আসার সমস্যা, আর তারপরে তোমার আবার ইউনিভার্সিটি ক্লাস করতে যে তোমরা আসবা, ক্লাসরুমে বসবা, সেটা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় মোটামুটি, তাহলে এটা রিস্ক না। তো এই রিস্ক তো আমরা নিব না, সরকার নিবে না, কেউ নিবে না, নেওয়া তো উচিত না, তাই না? তো সেক্ষেত্রে আমরা দেখবো যদি ক্লাস চালু করা সম্ভব না হয় তাহলে অনলাইনেই আমাদের কাজ করতে হবে। অনলাইনে তো আমরা এই তোমরা যে ভিডিও করছো এটা সবাই বসে বসে দেখবে। সেক্ষেত্রে ওই যে একটা আমি পত্রিকায় দেখলাম, এটা কতটুকু সত্য মিথ্যা জানি না, যে সবাইকে ডিভাইস কেনার জন্য যাদের নাই, গরিব ছাত্রছাত্রী, তাদের একটা লিস্ট করার জন্য নাকি ইউনিভার্সিটির চিঠি দেওয়া হয়েছে। সেই লিস্ট করে তাদের ঋণ সুবিধা দেওয়া হবে এবং ইন্টারনেট প্যাকেজ দেওয়ার একটা সিদ্ধান্ত হচ্ছে। স্যার ইন্টারনেট প্যাকেজ দিতে সবাইকে দিবে স্যার? ইন্টারনেটে তো সবারই সমস্যা। ইন্টারনেটটা তো সবাইকে দিবে, আর ডিভাইস কেনার ঋণ সুবিধাটা তো যারা গরিব তাদেরকে দিবে, যাদের কেনার সামর্থ্য নেই। এরকম আমি জানি না এটা কতটুকু সত্য, আমি একটা অনলাইনে একটা পত্রিকায় দেখলাম, এটা কতটুকু কি জানি। হ্যাঁ, তো হোক, এটা একটা কিছু তো করবে গভর্নমেন্ট, তো সবাইকে নিয়েই কাজ করতে হবে আমাদের। আর এই ভিডিওটা অবশ্যই আপলোড করে দেবো, সবাই দেখবে। জি স্যার। তার মাধ্যমে তো আজকে তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সাবধানে থাকো। আমরা নেক্সট রবিবার আবার 12:15টার সময় একটু টাইমলি চলে আসো। জি স্যার। তোমাদের পার্টিসিপেন্ট কম হচ্ছে কেন বুঝতেছি না, সব ভিডিও মনে করছে পরে ভিডিওতে দেখে নিব, এই জন্য হতে পারে। যাই হোক, তবে সরাসরি থাকা এটা প্রশ্ন উত্তরের মাধ্যমে, এটা কিন্তু পরে ভিডিও দেখায় লাভ হচ্ছে আর একটু বেশি লাভ হয়, ওটাও লাভ, এটাও একটু দ্বিগুণ লাভ। তো আশা করি তোমরা যারা ক্লাসে আসতে পারবা, সামর্থ্য আছে, তারা ক্লাসে আসার চেষ্টা করবা। এটা মনে করো না যে এটার মধ্যে সময় নষ্ট হচ্ছে, এটা একটু কনসিডার করবা, একটু স্যাক্রিফাইস করবা। তো ঠিক আছে, আজকের মতো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ, আল্লাহ হাফেজ।